ওকে, ফর এক্সাম্পল, তো আমি কি বললাম, টেন্স মানে হচ্ছে টাইম বা সময়। সো আপনি সময়কে কিভাবে চিনবেন, দেখেন, এই যে বি ভার্বের ভিতরে আমার অনেকগুলো থিংস আছে, অনেকগুলো জিনিস আছে। যেমন কি আছে, অ্যাম, ইজ, আর আছে। পাস্টে আছে হচ্ছে আমার ওয়াজ, কি আছে, ওয়ার আছে, রাইট? পাস্টে আছে হচ্ছে আমার ওয়াজ, ওয়ার, এন্ড ফিউচারে আছে উইল বি। সো ভালো মতো খেয়াল করেন, তার মানে হচ্ছে এম, ইজ, আর এইগুলো দিয়ে বর্তমান বা প্রেজেন্ট টাইমকে বোঝায়, ওয়াজ ওয়ার দিয়ে আপনাকে পাস্ট টাইমকে বোঝায়, এন্ড ফিউচারকে দিয়ে আপনার উইল বোঝায়। ঠিক আছে? তো উইল দ্বারা সব সময় কি বোঝায় বলেন? কি আপনারা আজকে একটু যত বেশি ইন্টারেক্টিভ ক্লাস, তো যত বেশি ইন্টারেক্ট করতে পারবেন তত আপনাদের জন্য ভালো। সো উইল দ্বারা অলওয়েজ ফিউচারকে বোঝায়। কি বোঝায়? উইল কাকে রিপ্রেজেন্ট করে? অলওয়েজ উইল অলওয়েজ ফিউচারকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে? একটা কথা মাথায় রাখবেন, নেটিভ স্পিকাররা কিন্তু মানে সচরাচর শ্যাল ইউজ করে না। সো আমি কি বললাম দেখেন, উইল, ব্যাপারটা কি, উইল অর শ্যাল, এই দুটো তোমার ফিউচার, রাইট? বাট এই শ্যালের প্রচলনটা নেটিভ স্পিকাররা এখন একেবারেই করে না। শুধুমাত্র ব্রিটিশ ইংলিশে আমরা আই এবং উইর সাথে শ্যাল ব্যবহারটা দেখে থাকি, বাট খুব বেশি কি না। ওকে, সো একটু ভালো মতো খেয়াল রাখবেন যে উইলটা আসলে এখন বর্তমানে মোস্টলি একটু বেশি ইউজ করা হয়, এবং নেটিভ স্পিকাররা এটাকেই ফলো করার বেশি চেষ্টা করে। ঠিক আছে? সো শ্যালটা হচ্ছে আপনার ব্রিটিশ ইংলিশে ব্যবহার করা হয়। এখন আপনাকে মনে রাখতে হবে, উইল কিংবা শ্যাল এরা কখনো একা একটা সময় বুঝাতে পারে না। কি বলছি বলেন তো? উইল কিংবা শ্যাল একা কখনোই একটা সময়কে রিপ্রেজেন্ট করতে পারে না, কথাটা মনে রাখেন। সো এই জন্যই কিন্তু এই যে উইলটা, এই উইলের সাথে আমি একটা বি যুক্ত করেছি। দ্যাট মিন্স হচ্ছে উইল, মনে রাখেন আমি কি বলি ভালো মতো খেয়াল করেন, উইল আর শ্যাল কখনোই একা একা কোনোদিন একটা সময়কে রিপ্রেজেন্ট করতে পারে না। ঠিক আছে? সো এর জন্য আমাকে একটা কি করতে হচ্ছে, বি ভার্ব দিতে হচ্ছে। ঠিক আছে? সো আমাকে এই জিনিসটা আপনাদেরকে একদম সুন্দর মতো কি করবেন, মনে রাখবেন। একটা জিনিস মনে রাখবেন, এখন কোশ্চেন ইজ দ্যাট, ভাইয়া আপনি এই কথাটা কেন বললেন যে উইল আর শ্যাল কখনো টাইমকে রিপ্রেজেন্ট করতে পারে না? এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমার কাছে আছে, এই কোশ্চেনের অ্যান্সারও কিন্তু একটা আছে। আমরা ভার্ব পড়েছি না? আমার ভার্ব ক্লাস যারা করছে, হ্যাঁ এখানে অনেকেই আছে যারা আমার ভার্ব ক্লাস করে টেন্সে ক্লাসে আসছে। ভার্বের ভিতরে উইল অথবা শ্যাল দিয়ে আমরা কি করছিলাম বলেন তো? কাকে রিপ্রেজেন্ট করছিলাম বলেন তো? মডাল ভার্বকে। ইউ, আই থিংক ইউ নো দ্যাট দ্য স্ট্রাকচার অফ মডাল ভার্ব, রাইট? একটা মডাল ভার্ব যদি থাকে, তারপর ভার্বের সাথে অলওয়েজ ভি ওয়ান হয়। এখন কোশ্চেন ইজ দ্যাট, এই ভি ওয়ান কাকে নির্দেশ করে? প্রেজেন্ট টেন্সকে, ঠিক না? সো শুধু উইল শুধু শ্যালটা আসলে কাকে রিপ্রেজেন্ট করবে? মডাল ভার্বকে রিপ্রেজেন্ট করবে। তাহলে আমি যে আপনাকে বললাম শুধু উইল শুধু শ্যাল যে সময়কে একেবারে আইডেন্টিফাই করতে পারে না, এটা কি ট্রু না ফলস? হুম, কথা বলেন আমার সাথে, হ্যাঁ একটু ইন্টারাক্ট করেন মাঝে মাঝে। সো এইটা অবভিয়াসলি কি বলেন তো, যে দেখেই বুঝতেছেন। শুধু উইল শুধু শ্যাল কখনোই আপনার একটা টাইমকে রিপ্রেজেন্ট করতে পারে না, বিকজ উইল আর এই যে শ্যাল ব্যাপারটা এটা কমপ্লিটলি, তার সাথে যদি বি ভার্ব একটা যুক্ত না থাকে, তাহলে আমরা ওকে বলতে পারবো না যে সে একটা টাইমকে রিপ্রেজেন্ট করতেছে। সো উইল বি দ্বারা, এই যে আমি বললাম উইল বি দ্বারা, এই উইল বি দ্বারা আসলে কোন সময়কে বোঝাচ্ছে? এই উইল বি দ্বারা আসলে একটা ফিউচার সময়কে বোঝাচ্ছে। ঠিক আছে? একইভাবে আমি যদি আপনাকে বলি হ্যাভ ভার্ব, ইউ নো হ্যাভ ভার্ব, এই হ্যাভ ভার্ব, এই হ্যাভ ভার্ব হচ্ছে অনেকগুলো ভাই বোন আছে। যেমন বি ভার্বের অনেকগুলো ভাই বোন আছে, হ্যাভ ভার্বের অনেকগুলো ভাই বোন আছে। হ্যাভ ভার্বের ভাই বোনের মধ্যে প্রেজেন্ট ভাই বোন কারা? প্রেজেন্ট ভাই বোন হচ্ছে হ্যাভ এবং হ্যাজ, এবং পাস্ট ভাই বোন হচ্ছে হ্যাড। ঠিক আছে? এবং এইটার ফিউচার কে হতে পারে? এই ফিউচার হচ্ছে উইল হ্যাভ। ঠিক আছে? উইল হ্যাভ দ্বারা হচ্ছে আপনার ফিউচারকে বোঝাচ্ছে। সো একইভাবে যদি আমি থিঙ্ক করি, তাহলে ডু ভার্বেরও একটা কিছু আছে, ডু ভার্ব বলে একটা কথা আছে। হ্যাঁ, একই সাথে যদি আমরা বলি, তাহলে আমাদের কি ভার্ব আছে? ডু ভার্ব আছে। এই ডু ভার্বেরও আবার ভাই বোন আছে, একটা হচ্ছে ডু
আর একটা হচ্ছে ডাজ, পড়ছেন না? ডু ডাজ। এর পাস্ট ফর্ম কি বলেন তো? ডিড। এন্ড হচ্ছে ফিউচার হচ্ছে উইল ডু। সিমিলারলি আমাদের হচ্ছে একটা ছোট্ট করে যদি উদাহরণ দেখি, যদি একটা একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে এক্সাম্পল দিয়ে একটা দেখি, এক্সাম্পল দিয়ে যদি একটু দেখি, ধরেন গো গোস, রাইট? এটার পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, দেখছেন? লিখলাম ওয়েট। ওয়েন্ট। এন্ড ফিউচারটা হচ্ছে উইল গো। আমার প্রশ্নটা হচ্ছে, ভাইয়া আপুরা, আপনারা বলেন, এখান থেকে কি আপনারা বুঝতে পারতেছেন কি হয়েছে? একদম অ্যাট এ গ্ল্যান্স কি বোঝা যায় টেন্সটা? টেন্সের টাইমটাকে কি বোঝা যায়? ঠিক আছে? সো এখন কথা হচ্ছে, এই যে জিনিসগুলা বললাম, এই যে টেন্স গুলা বললাম, এগুলা আসলে কি? কোশ্চেন ইজ দ্যাট, তাই না? যে আপনার কোশ্চেন হইতে পারে, এই এতক্ষণ আমি যে পক পক করে গেলাম, এই যে পক পকটা করলাম, এই প্রত্যেকটা জিনিস আসলে কি? ঠিক আছে? সো এরা মূলত হচ্ছে আমার অ্যাকচুয়ালি অক্সিলিয়ারি ভার্ব। এবার অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্বটা চিনেন? সাহায্যকারী, সাহায্যকারী ভার্ব বা হেল্পিং ভার্ব। তার মানে এরা মূলত আমার হচ্ছে টেন্সকে চিনাতে সাহায্য করবে। ঠিক আছে? সো এখন অক্সিলারি ভার্ব যদি না থাকে, তাহলে আমার যে মেইন ভার্ব, এই যে আমি এতক্ষণ ধরে লিখলাম না, এইটা হচ্ছে, আচ্ছা এইটা ছিল বেসিক্যালি আমার মেইন ভার্ব। এই যে এতক্ষণ ধরে আপনাদেরকে লেখালেখি করলাম, এই যে এতক্ষণ ধরে লেখালেখি করলাম, এই জিনিসটা ছিল আমার হচ্ছে মেইন ভার্ব। সো যদি অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে এই সকল মেইন ভার্ব গুলো আমার সময় চিনতে হেল্প করবে। সো এই জিনিসটা একটু মাথায় রাখেন। দ্যাটস ওয়াই দেখেন আমি পুরো জিনিসটা হচ্ছে আপনাকে খুব শর্ট ওয়েতে বুঝিয়ে দিছি, একদম শর্ট ওয়েতে একটা সময়কে নির্দেশ করাকে আপনাদেরকে বুঝিয়ে দিছি। নাও হচ্ছে আপনারা ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে পারবেন যেটা আসলে কোন সময়। সো যখন আপনারা সেন্টেন্স মেক করতে যান না কেন, যখন আপনারা কোনো একটা সেন্টেন্সকে বলতে যান না কেন, আপনাদের এই ফ্রেমটা যদি মনে থাকে, এই জিনিসটা যদি মনে থাকে, তাহলে আপনারা কিন্তু ইজিলি আপনাদের সময় অনুযায়ী আপনারা হচ্ছে সেন্টেন্স মেক করতে পারবেন। এটা কিন্তু একদম পিওর বেসিক। এই যে ক্লাসটা, এই যে জিনিসটা আপনাদেরকে করাচ্ছি, এটা কিন্তু আমরা একদম ফাউন্ডেশন কোর্স থেকে করাই। যারা একেবারে কিচ্ছু পারে না, যে একটা ব্যাপার আছে না, কিছুই পারি না, বা জিরো লেভেল যাদেরকে বলে, তাদেরকে আমরা অনেক শুরু থেকে একদম হাতে ধরে করাই। তারপরও আমি হচ্ছে আপনাকে এই জায়গাটাতে সুন্দর মতো আপনাদেরকে মানে দিয়েছি, বিকজ হচ্ছে আমাদের মধ্যে এমনও আছে অনেকে, যে আমরা, হ্যাঁ ঠিক আছে, আমাদের মধ্যে এখনো অনেক বেশি প্রবলেম আছে। ঠিক আছে? আমাদের মধ্যে এখনো অনেক প্রবলেম আছে। যাই হোক, আমি ছোট্ট করে একটা আপনাদেরকে বললাম, এটা বাকি কথাটা আমি একটু পরে বলতেছি আপনাদের। তার আগে হচ্ছে আমি আমাদের মেইন ক্লাসে, মানে যেটাতে কথা বলবো আজকে, সেটাতে চলে যাই। জাস্ট আপনাদের ছোট্ট ওয়েতে বললাম যে এই যে উইল আর শ্যাল দিয়ে, শুধুমাত্র উইল আর শ্যাল, এই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখতে হবে ভাই আপুরা। কখনোই শুধুমাত্র উইল কিংবা শুধুমাত্র শ্যাল দেখে বলে দেওয়া যাবে না যেটা আসলে কোন, ওটা যে ফিউচার, এটা কিন্তু বলে দেওয়া যাবে না। ঠিক আছে? ওটা তো মডেল, ওটা মডেল। মডেল আর ফিউচারের মধ্যে কিন্তু পার্থক্য আছে, হ্যাঁ? এটা কিন্তু আপনাদের, আমার যারা মডেল ক্লাস করছেন তারা জানেন, তাই না? ঠিক আছে? সো এই জিনিসটা কিন্তু আপনাদেরকে একটু ভালো মতো মাথা, একদম ভালো মতো খেয়াল রাখতে হবে। ঠিক আছে? সো এই যে জিনিসগুলা জানতে হবে। আচ্ছা, এখন আমরা মজার কথা একটু পরেরটাতে চলে যাই। এখন একটু খেয়াল করে দেখেন আমরা এখানে কি দেখলাম। আমরা এখানে সিমিলারলি অনেক কিছু দেখলাম যে, ভাইয়া হ্যাঁ শিওর। বলতেছি, এটা কি আমাদের সেকেন্ড ক্লাস নাকি এটা অন্য গ্রুপের সাথে ক্লাস, নতুন করে এটা হ্যাঁ, এই আপনি আপনি 12টা ক্লাস আপনি কোন, হবে? আপনি কোন ব্যাচের সাথে আছেন? আপনি কি ফেব্রুয়ারি ব্যাচ থেকে জয়েন করছেন, নাকি হচ্ছে আমাদের হ্যাঁ, নতুন আচ্ছা, নতুন যে একটা গ্রুপ, ওই গ্রুপে আমি অ্যাড হয়েছি। না, আপনি যদি ফেব্রুয়ারি ওইটাতে। ব্যাচের সাথে হন, তাহলে ফেব্রুয়ারি ব্যাচ হলে আপনার প্রায় 6-7টা ক্লাস শেষ হয়ে গেছে, মানে 6টার মতো শেষ হয়ে গেছে। আর আপনি যদি না, আমি ব্যাচ, যে গ্রুপে আছি। হ্যাঁ যদি আপনি I2A ফ্রি বেসিক অনলাইন ক্লাস ব্যাচে হ্যাঁ, থাকেন, তাহলে হচ্ছে হ্যাঁ। আপনি, এটাই আপনার সেকেন্ড ক্লাস, হ্যাঁ? এটা আপনার সেকেন্ড ক্লাস। আচ্ছা, আচ্ছা। আগে আমরা স্কিমিং আমাদের এবং টোটাল ক্লাস। স্ক্যানিং এর একটা ক্লাস করেছি। স্কিমিং স্ক্যানিং এর একটা ক্লাস আমাদের শেষ হয়ে গিয়েছে, হ্যাঁ? সো এটা যদি আমাদের নিয়ার ফিউচারে যদি আমরা আবার কোনো স্কিমিং স্ক্যানিং এর ক্লাস দেই, তাহলে আমরা আপনাকে আবার ইনভাইট করব। যাদের যে ক্লাস মিস আছে জাস্ট একটু নোট ইট ডাউন, যে আপনার ওই ক্লাসটা মিস আছে, ওকে?
তাহলেই হবে। আচ্ছা, আমাদের টোটাল কতগুলো ক্লাস হবে এই আমরা বেসিক আমি বলি গ্রামার? ভাই, আমার বেসিক প্লাস আইএলটিএস এর টোটাল কোর্সের ক্লাস সংখ্যা হচ্ছে 50। ওকে, কয়টা বললাম? বেসিক প্লাস আইএলটিএস এর 50। অ্যাকচুয়াল মেইনে যারা মানুষ পেইড করে টাকা দিয়ে ভর্তি হয়, সেই 50টা ক্লাসের 15টা ক্লাসই আমি ফ্রি করে দিছি। কি বললাম বলেন? 50টা যে মেইন ক্লাস 50। আছে, সেই 50টা মেইন ক্লাসের প্রি আইএলটিএস এর যেটা মানে কি বলবো এটাকে, বেসিক ফর আইএলটিএস যতটুকু আছে, বেসিক যতটুকু আছে পুরো বেসিকটা আমি ফ্রি করে দিছি। সো একটা পেইড ক্লাসের 15টা ক্লাসই আপনারা ফ্রি পাচ্ছেন। ওকে, সো আপনাদের 15টার ক্লাসের রুটিনটা আমি হয়তো দিয়ে দিতে বলেছিলাম একবার, আমি জানি না আমাদের ম্যানেজার সাহেব দিয়েছে কিনা। আর তুষার ভাই কি আছেন? না, আচ্ছা, আমাদের গ্রুপে কোনো রুটিন দেওয়া হয়নি। উনি হচ্ছে আমাদের আজকে রাতের ভিতরে ইনশাল্লাহ আমি আপনাদেরকে টোটাল 15টা ক্লাসে টোটাল কয়টা ক্লাস হবে, কি কি টপিক থাকবে, ইচ এন্ড এভরিথিং আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে, তখন আপনারা বুঝতে পারবেন যে আপনারা 15টা ক্লাসে আসলে কত কিছু শিখে যাচ্ছেন। ঠিক আছে, তো যাই হোক, আমরা সামনের দিকে একটু আগে। সো দেখেন, এখানে আপনারা একটু ভালো মতো খেয়াল করে দেখেন যে আমাদের একটা ইংলিশ ভার্বের ভিতর বা ইংলিশ ভার্ব টেন্সের ভিতরে আসলে কয়টা আছে। একটা হচ্ছে সিম্পল, দেখেন ভালো মতো খেয়াল করেন, 4টা ফর্ম আছে। কয়টা ফর্ম বললাম বলেন তো? 4টা ফর্ম। ওকে, একটু ভালো মতো খেয়াল করুন, 4টা ফর্ম আছে আমাদের। একটা হচ্ছে 4টার মধ্যে প্রথমটা হচ্ছে কি বলেন তো? সিম্পল। একটা হচ্ছে এই যে এই দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট, তাই না? এই প্রেজেন্ট ইনডিফিনিটটাকে আমি বলবো হচ্ছে সিম্পল। তারপরের ফর্মটা হচ্ছে কন্টিনিউয়াস, তারপরের ফর্মটা হচ্ছে পারফেক্ট, এন্ড আফটার দ্যাট হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। সো দেখেন কয়টা ফর্ম বললাম? 4টা ফর্ম থাকে। সো এতক্ষণে আপনারা যে টেন্সের 3টা যে কালটা পড়ে, যে এখানে অনেকগুলা প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, এই যে পড়লেন প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, এই প্রত্যেকটারই আবার ভিতরে কয়টা করে ফর্ম আছে? 4টা করে ফর্ম থাকতেছে। কয়টা করে? 4টা করে। কি কি? সিম্পল, কন্টিনিউয়াস, সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, সো এই জিনিসটা একটু আমাদেরকে মাথায় রাখতে হবে। এখন আমি আপনাদেরকে একটা মজার কথা বলি। মজার কথা হচ্ছে আইএলটিএস এর স্পিকিং এ, কোথায়? আইএলটিএস এর স্পিকিং এ এই এতগুলা জিনিস পড়তে হয় না, এতগুলা জিনিস পড়তে হয় না। মাত্র 6টা টেন্স দিয়ে আমি আপনাদের স্পিকিং কি করাবো। কয়টা টেন্স বললাম? মাত্র 6টা টেন্স। এই 6টা টেন্স দিয়ে হচ্ছে আমি আপনাদেরকে স্পিকিং কিল করাবো ইনশাআল্লাহ। সরি, সো 6টা টেন্সের বাইরে আপনাদের কারো কোনো কিছু পড়তে হবে না। ওই টেন্স গুলো দিয়ে আপনারা হচ্ছে সুন্দর মতো অল টেন্স কভার করতে পারবেন, আমি আশা করি, আমি বিশ্বাস করি। ঠিক আছে, সো এটা বললাম সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট এন্ড কমপ্লিট, আলাদা আলাদা 4টা পাচ্ছে। এখন এই 4টা করে যে ভাগ করলাম, এই প্রত্যেকটা টেন্সের একটা করে এক্সাম্পল আমরা দেখে আসি। ঠিক আছে, তাহলে নরমালি আমরা কি জানি ভাই আপু একটা টেন্সে? একটা ধরেন একটা সেন্টেন্স মেকিং এর জন্য অলওয়েজ 3টা জিনিস থাকা লাগতে হয়, তাই না? একটা সাবজেক্ট থাকা লাগে, একটা ভার্ব থাকা লাগবে, এন্ড একটা অবজেক্ট থাকা লাগে, ঠিক না? শুধু সাবজেক্ট এবং শুধু ভার্ব দিয়েও আমার কি হতে পারে? একটা সেন্টেন্স মেক হতে পারে, ঠিক না? তো এই ভার্বটাই আসলে কোন কোন টেন্সে আছে তার উপর বেস করে আমার টোটাল সেন্টেন্সের কি টাইমটাকে প্রেজেন্ট হয়, তাই না? টাইমটাকে বুঝায়, সেটাই তো। সো এখানে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্টটা হচ্ছে একটা সিম্পল ফর্ম, ঠিক না? সো এইখানে আমি জাস্ট এতটুকু বুঝতেছি যে আমার একটা প্রেজেন্ট টেন্সে 3টা জিনিস থাকতে হবে, ধরেন সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, বা অবজেক্ট না থাকলে হবে কিংবা এক্সটেনশন থাকতে পারে। সো এখানে আমি দেখতেছি সাবজেক্ট, সো এখানে আমি কি দেখতেছি? সো এখানে আমি দেখতেছি সাবজেক্ট রয়েছে, ভি1 রয়েছে এবং এক্সটেনশন রয়েছে। দেখেন আই প্লে ফুটবল, এই যে প্লে, এই প্লেটা হচ্ছে ভি1। আচ্ছা, ভি1 জিনিসটা কি, ভি2 জিনিসটা কি, এন্ড ভি3 জিনিসটা কি? যারা অলরেডি ভার্বের ক্লাস করছে তারা জানে। আমার এই ভি1, ভি2 এবং ভি3 নিয়ে আমার পুরো ভার্বের ক্লাস আছে, ভার্ব ইন আইএলটিএস, প্রি আইএলটিএস ভার্ব। ওকে, সো এই ভার্বের ক্লাসে ইন ডিটেলস আপনাদেরকে বলবো যে ভি1, ভি2 এন্ড ভি3 কি। জাস্ট আপনাদেরকে এখন আমি একটু বলে রাখতেছি, ভি1 একেবারে প্রেজেন্ট ফর্মকে নির্দেশ করে, ভি2 হচ্ছে পাস্ট কে নির্দেশ করে, এন্ড ভি3 হচ্ছে পার্টিসিপল নির্দেশ করে। জাস্ট এতটুকু জেনে রাখেন আপাতত, এর থেকে বেশি টেন্সে জানার জন্য জানার দরকার নেই। সো কি বললাম? ভি1 হচ্ছে প্রেজেন্ট কে, ভি2 হচ্ছে পাস্ট কে, আর ভি3 হচ্ছে পার্টিসিপল কে নির্দেশ করে। ওকে, সো এখানে যে প্লেটা, এটা ভি1 মানে হচ্ছে সবার প্রথম ফর্ম, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। সো সিম্পল এর জন্য আমাকে একটা সিম্পল প্রেজেন্ট ফর্মে একটা স্ট্রাকচার ব্যবহার করতে হবে। ঠিক আছে, সো জাস্ট একটু খেয়াল করে দেখেন, একটা সাবজেক্ট ভি1 দিয়েছি, তাহলে
পাস্টের জন্য, পাস্ট সিম্পলের জন্য সিমিলার V2 দেখছেন, এই যে পাস্ট সিম্পল V2 এখানে ছিল V1, পাস্টে গিয়ে হয়েছে V2। এবার আসেন ফিউচারে গিয়ে কি হয়, ফিউচার সিম্পলে গিয়ে হয়ে যায় উইল প্লাস V1, জাস্ট একটা উইল আর হয়েছে, তার সাথে একটা ভি ব্যবহার হয়েছে। আমি কিন্তু একবারও বলি নাই শুধু উইল ব্যবহার হয়েছে। কেন বলি নাই, আবারও মেনশন করে দিচ্ছি, অ্যাক্টিভ রিকল করছি। উইল শুধু শ্যাল, উইল হচ্ছে মডালকে প্রেজেন্ট করে, মডাল ভার্ব, ওকে। কিন্তু উইলের সাথে যখন বি যুক্ত ভার্ব থাকবে, লাইক এই যে এরকম যুক্ত কোনো কিছু থাকবে, এই যে ভি টাইপ যুক্ত থাকবে, তার মানে ওইটা একটা টেন্সকে, একটা কালকে, একটা সময়কে নির্দেশ করে। ক্লিয়ার? তো দেখেন স্ট্রাকচার গুলো মিস করেন তো, এখানে এক দিক তাকান, এটার দিক তাকান, এটার দিক তাকান, পার্থক্য নিজেরা বুঝে যাবেন। দেখেন V2, এই গো এর পাস্ট পার্টিসিপাল হচ্ছে ওয়েন্ট, তাই এটা V2 হয়েছে। দেখেন এখানে হচ্ছে উইল গো দিয়েছি, উইল প্লাস V1 দিয়েছি, ঠিক আছে। সো এই জিনিসটা আমরা বুঝে গেছি। তো একটা জিনিস খেয়াল করবেন যে V2 মানে হচ্ছে পাস্ট, অতীতের একটা ঘটনা, ঠিক আছে। চেঞ্জ কোথায়, এই এই তিনটা জাস্ট আপনারা জাস্ট প্রথমে সিম্পলের দিক তাকান, একটা একটা করে শেষ করেন, অল্প অল্প করে স্টেপ বাই স্টেপ শেষ করেন, তাহলে দেখবেন ইজি লাগতেছে। সিম্পলের ভিতরে চেঞ্জেসটা কোথায়, সিম্পলের ভিতরে চেঞ্জেসটা খালি দেখলাম একটা হচ্ছে ভার্বের V1, একটা ভার্বের V2, আর একটাতে খালি উইল বা শ্যালের সাথে V1 অ্যাড হয়েছে। তো চেঞ্জেসটা কিন্তু এইটা, ঠিক আছে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। এখন আসেন নতুন একটা টার্মসে যাই, সেটা হচ্ছে কন্টিনিউয়াস। কি বললাম, এই যে নতুন জিনিসটা কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস জিনিসটা আসলে কি, কন্টিনিউয়াস জিনিসের মধ্যে কি আছে এখানে ভালো মতো খেয়াল করেন। এই যে এখন জয়েন করতেছে ক্লাসের 1 ঘন্টা পরে সে জয়েন করতেছে, ঠিক আছে, এটা কিন্তু খুব ডিফিকাল্ট। সো দেখেন এখানে কি হচ্ছে, এই V1টা আসলে বেসিক্যালি কি হচ্ছে, এই যে V1টা, এই V1টা যে আমি বলতেছি, এই V1 এর আগে একটা অক্সিলিয়ারি ভার্ব আসছে। কি আসছে, অক্সিলিয়ারি ভার্ব। সো অলরেডি আপনাদেরকে আমি পড়ায় ফেলছি কোন কোন অক্সিলিয়ারি ভার্ব গুলা কি নির্দেশ করে, পড়ায় ফেলছি না, কোন কোন অক্সিলিয়ারি ভার্ব গুলা কি নির্দেশ করে পড়াইছি না। সো আপনারা জানেন am is are present, পাস্ট হচ্ছে ওয়াজ ওয়ার্কে করে, আর ফিউচার হচ্ছে উইল বি। তো দেখেন এখানে যেহেতু আমার প্রেজেন্ট ছিল, তাই am is are এর পরে কি আসছে, একটা আইএনজি যুক্ত হয়েছে। সো আমরা এখান থেকে কি শিখলাম বলেন তো, কন্টিনিউয়াস মানেই হচ্ছে ভার্বের সাথে আইএনজি, কন্টিনিউয়াস মানেই হচ্ছে ভার্বের সাথে আইএনজি। সো আপনার যখনই কন্টিনিউয়াস ফর্ম দেখবেন প্রত্যেকটা ভার্বের সাথে আইএনজি দেখেন। দেখেন পাস্টে গিয়ে আমাদের কি হয়েছে, এই যে পাস্ট কন্টিনিউয়াসে গিয়ে একটা দেখেন কি হয়েছে, ওয়াজ ওয়ার, তারপর ভার্বের সাথে আইএনজি, দেখছেন। এখন আসেন ফিউচার কন্টিনিউয়াসে কি হয়েছে, শ্যাল বি, উইল বি, তারপর ভার্বের সাথে আইএনজি। তার মানে সিম্পলের সাথে, তার মানে কি দেখলাম বলেন তো, সিম্পলের সাথে কন্টিনিউয়াস এর পার্থক্য কোথায়, একটা হচ্ছে শুধু ভার্ব বসছে, আর একটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি বসছে। সো সিম্পলের সাথে কন্টিনিউয়াস এর পার্থক্যটা হচ্ছে একটা শুধু ভার্ব, একটা হচ্ছে শুধু আইএনজি। ক্লিয়ার? সো আমার মনে হয় এটা বুঝতে কারো কঠিন লাগতেছে না। সো সিমিলারলি দেখেন উদাহরণগুলো একটু দেখে আসি। দেখেন এই দেখেন একটা অক্সিলিয়ারি ভার্ব হইছে আই অ্যাম, একটা অ্যাম অক্সিলিয়ারি ভার্ব, তার সাথে ভার্বের সাথে ইট হচ্ছে অ্যাকচুয়াল বাক্য, ইটিং হচ্ছে তার কন্টিনিউয়াস ফর্ম। দেখেন ওয়াজ অক্সিলিয়ারি ভার্ব, পাস্টের, পাস্ট পড়তেছি আমরা, তার সাথে প্লে হচ্ছে একটা শুধু ভার্ব, তার সাথে আইএনজি যুক্ত হয়ে প্লেইং হয়েছে। দেখেন এখানে শ্যাল বি একটা কি ভার্ব, শুধু ভার্ব, তাই না, মানে ফিউচারের একটা নির্দেশ করে, তার সাথে ভার্বের সাথে রাইট হচ্ছে শুধু ভার্ব, আর রাইটিং হচ্ছে তার কন্টিনিউয়াস ফর্ম, সেটা হচ্ছে কন্টিনিউয়াস। সিমিলারলি যদি আপনি একটু ভালো মতো খেয়াল করেন যে পারফেক্ট কন্টিনিউয়াসের দিকে এখন যদি তাকাই, হ্যাঁ পারফেক্ট কন্টিনিউয়াস, আমি একটু পারফেক্টটাতে পরে আসি, কেন আসতেছি পরে বলি। কন্টিনিউয়াস আর কন্টিনিউয়াস ম্যাচ করে পড়াচ্ছি, কন্টিনিউয়াস আর কন্টিনিউয়াস। সো আপনার কাজ কি বলেন তো, এইখানেও কন্টিনিউয়াস, ওইখানেও কন্টিনিউয়াস, বুঝছেন, পারফেক্ট কন্টিনিউয়াস বলছি, পারফেক্ট কন্টিনিউয়াস, একটা শুধু কন্টিনিউয়াস, একটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, বুঝছেন। কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। সো এইখানে একটা জিনিস যুক্ত হয়েছে আগে, পারফেক্ট, তার মানে নিশ্চিত থাকেন এই ভার্বের সাথে আইএনজির আগে কোনো একটা পারফেক্ট ফর্ম থাকবে। এখন আমরা কিন্তু পড়ে আসছি পারফেক্ট ফর্ম গুলা কোনগুলা, এই যে হ্যাভ, হ্যাজ, এই যে হ্যাভ ভার্ব গুলা, এগুলাকে বলা হয় পারফেক্ট ফর্ম, ঠিক আছে। এগুলাকে বলা হয় কি ফর্ম, পারফেক্ট ফর্ম। দেখেন
তার মানে শিওর থাকেন এর আগে কি হবে দেখেন, এই হ্যাড, দেখছেন হয়েছে, হ্যাড বিন ওয়ার্কিং, দেখছেন এই যে দেখেন এই হ্যাভ বিন ওয়ার্কিং, ঠিক আছে না, দেখছেন এই দেখেন উইল হ্যাভ বিন টিচিং, তার মানে হচ্ছে পার্থক্যটা বুঝছেন। এখন এই পারফেক্টটাকে আমি কেন পরে পড়াচ্ছি, এটা রিজন আছে, এটা রিজনটা আমি বলতেছি কেন পরে পড়াচ্ছি, ঠিক আছে। কেন হচ্ছে এখন আমি এটাকে নিয়ে একটা কথা বলবো, আমরা এখন এইটাকে নিয়ে বলবো। অক্সিলিয়ারি ভার্বের একটা বড় পার্ট হচ্ছে হ্যাভ ভার্ব। এবার আসেন, এবার হচ্ছে আপনাদেরকে একটু পড়াই। কি বললাম বলেন তো, অক্সিলিয়ারি ভার্বের অক্সিলিয়ারি ভার্বের অক্সিলিয়ারি ভার্বের একটা বড় পার্ট হচ্ছে হ্যাভ ভার্ব। কি ভার্ব? এই হ্যাভ ভার্ব। এই হ্যাভ ভার্বের কয়টা ভাই বোন আছে বলছিলাম, মনে আছে? কয়টা? তিনটা ভাই বোন আছে, ঠিক আছে, তিনটা, একটা, দুইটা, আর একটু দূরে দিলাম তিনটা। কেন দূরে দিলাম? ওকে এক ঘোড়া করে রাখলাম, রিজন আছে ওকে এক ঘোড়া করে রাখার। এইখানে প্রথমটা হচ্ছে হ্যাভ, পরেরটা হচ্ছে হ্যাজ, আর এই দূরে একা একা বসে থাকে হ্যাড। এখন কথা হচ্ছে কেন, কারণ ওরা দুইজনেই তার তার কি তার ব্যবহার বা তার যে নেচার সেই জিনিসটাকে তারা কি করতেছে, তাদের সময়কালটা পুরো ডিফারেন্ট এই দুজনের থেকে। এখন আসেন কেন এই দুজনকে আমি ডিফারেন্ট বললাম, কারণ হচ্ছে এই হ্যাভ আর এই হ্যাজ, কি বললাম, এই হ্যাভ এন্ড এই হ্যাজ আসলে প্রেজেন্ট টেন্স কে নির্দেশ করে। কাকে? প্রেজেন্ট টেন্স কে নির্দেশ করে। তার মানে আমি বলতে পারি এই হ্যাভ আর হ্যাজটা হচ্ছে বেসিক্যালি প্রেজেন্ট টেন্স কে নির্দেশ করবে। কাকে? প্রেজেন্ট টেন্স কে নির্দেশ করবে। আর এইখানে যে হ্যাড বাবাজি একা একা বসে আছে, সে আসলে নির্দেশ করবে কাকে? পাস্ট কে নির্দেশ করবে। কাকে? পাস্ট কে। তার মানে পাস্টের যত ফর্ম আছে, পাস্টের কয়টা ফর্ম আছে পড়াইছি না, প্রত্যেকটার কয়টা ফর্ম আছে? চারটা ফর্ম। তার মানে পাস্টের চারটা ফর্মই হচ্ছে ও কি ব্যবহার করতে হবে, ওই জিনিসটা ব্যবহার করতে হবে, ঠিক আছে, কথাটা বুঝছেন কি বলছি? সো সিমিলারলি প্রেজেন্টের এখানে এখন কথা হচ্ছে ভাই প্রেজেন্টে এই দুইটা জিনিস কেন আসলো, কোশ্চেন হতে পারে, কোশ্চেন হতে পারে। সিম্পল ইস্যু, সিম্পল, একদম সিম্পল ভাবে যদি বলি, এই দুইটা ইস্যুর মধ্যে হ্যাভ হচ্ছে প্লুরাল আর হ্যাজ হচ্ছে সিঙ্গুলার। মানে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে অলওয়েজ হ্যাজ হয়। এক্সাম্পল দেন ভাই একটা এক্সাম্পল দেন। যেমন হি হ্যাজ হয়, হি হ্যাভ হয় না। ঠিক একইভাবে ইট হ্যাজ হয়, ইট হ্যাভ হয় না। ওকে, আর প্লুরাল ফর্ম কোনগুলো হইতে পারে? প্লুরাল ফর্মের মধ্যে হইতে পারে আই, এই যে যেমন আই বললাম, আই, আই হ্যাভ, ইউ হ্যাভ, ঠিক আছে। সো বুঝতে পারছেন, সো কোনটা কি ফর্ম? সো আই গেস আপনারা বুঝতে পারছেন। তার মানে এই হ্যাভ এবং হ্যাজ দুটোই প্রেজেন্ট কে নির্দেশ করে, আর হ্যাড হচ্ছে কমপ্লিটলি পাস্ট কে নির্দেশ করে, ঠিক আছে। সো দে অল আর অক্সিলারি ভার্ব। কি বললাম বলেন তো? দে অল আর অক্সিলারি ভার্ব। তার মানে এখন আমি কি বললাম, এত কিছু কেন বললাম, কি কারণে বললাম, কেন বললাম যে এরা সবাই হচ্ছে অক্সিলারি ভার্ব, কেন বললাম? এটা একটা বিশাল কোশ্চেন হইতে পারে, রাইট? কোশ্চেন হইতে পারে না যে কেন আমি এটাকে অক্সিলারি ভার্ব বললাম? কি ব্যাপার, কাজ করতেছে না কেন? আচ্ছা যাই হোক, কাজ করতেছে না হয়তো। এটা আমি কি বললাম বলেন তো, সবাই অক্সিলারি ভার্ব। এখন অক্সিলারি ভার্বের আসলে স্ট্রাকচারটা কি? অক্সিলারি ভার্বের পর কি বললাম বলেন তো, এই যে এইউ মানে অক্সিলারি ভার্বের পর অলওয়েজ একটা মেইন ভার্ব হয়। কি ভার্ব হয়? মেইন ভার্ব, ঠিক আছে। এটা যদি সংক্ষেপে কেউ না বুঝেন লিখে দিচ্ছি মেইন ভার্ব। তার মানে অক্সিলারি ভার্ব যদি থাকে কোথাও, তাহলে 100% তার সাথে একটা মেইন ভার্ব দিতে হবে। কি বললাম বলেন? কোথাও যদি অক্সিলারি ভার্ব থাকে তার সাথে মেইন ভার্ব দিতে হবে। এক্সাম্পল দেখে আসি, একটা এক্সাম্পল দেখে আসি। লুক অ্যাট দিস, এই যে সি, এই সিটা কি? সাবজেক্ট। এই যে হ্যাডটা কি? একটা অক্সিলারি ভার্ব, মাত্র বলছি। আর এই দেখেন কুক, কুক থেকে কুকড হইছে, তার মানে কুক, কুক, কুকড, কুকড, কুক, কুক, কুকড, কুকড, তার মানে এইটা হচ্ছে ভার্বের ভি3। তার মানে এই হ্যাড হচ্ছে অক্সিলারি ভার্ব আর এই কুকটা হচ্ছে মেইন ভার্ব, ঠিক আছে। কি বলছি? তো এক্সাম্পলটা বোঝা গেল? সো যেমন এখানে বললো
ধরেন হি হ্যাড কুকড, তার মানে এখানে বোঝা যাচ্ছে এই হ্যাডটা হচ্ছে আমার অক্সিলারি ভার্ব আর এই কুকটা হচ্ছে আমার মেইন ভার্ব। ক্লিয়ার? সো স্ট্রাকচারটাকে ফলো করলে বুঝতে পারবেন কিভাবে হয়েছে। সো মাথায় রাখতে হবে কোনো বাক্যে যদি আপনি হ্যাভ এন্ড হ্যাড দেখেন তাহলে অলওয়েজ সেই জায়গাটাতে আপনার কি করতে হবে, একটা অক্সিলারি ভার্ব থাকলে সেটার সাথে একটা মেইন ভার্ব আপনাকে নিয়ে আসতে হবে। ঠিক আছে? সো আপনার একটা মজার মজার জিনিস তো বুঝে গেলেন। তার মানে এখন আমরা কি কি শিখলাম বলেন? একটু আগে শিখলাম যে এই যে পারফেক্ট কন্টিনিউয়াস ব্যাপারটা, এই পারফেক্ট কন্টিনিউয়াস ব্যাপারটা আসলে জেনে রাখেন বিন। বিন থাকা মানেই হচ্ছে ভার্বের সাথে পরবর্তীতে আইএনজি আসবে। বিন থাকা মানে কি, যে কন্টিনিউয়াস ফর্ম, আইএনজি মানে হচ্ছে সেটা কন্টিনিউয়াস ফর্ম। ঠিক আছে? বিন থাকবে, কন্টিনিউয়াস ফর্ম আসবে। সো পারফেক্ট কন্টিনিউয়াসে অলওয়েজ বিন প্লাস আইএনজি হয়। কি বললাম মনে থাকবে? পারফেক্ট কন্টিনিউয়াসে, পারফেক্ট কন্টিনিউয়াসে অলওয়েজ কি থাকে, বিন প্লাস ভার্বের সাথে আইএনজি থাকে, যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস। আসেন এক্সাম্পল দেখে আসি, এক্সাম্পল দেখে আসি। ভাইয়া বলেছি যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াসের সাথে বিন প্লাস আইএনজি হয়। দেখেন শুরুতে নিচের দিকে আসি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, দেখেন এখানে কি করছি দেখছেন? এই দেখেন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে কি করছি, উইল হ্যাভ দিছি, ফিউচার দিছি, তারপরে একটা বিন দিছি, তারপর দেখেন টিচের সাথে আইএনজি করছি, তাই না? সো দেখেন বিন দিছি, টিচের সাথে আইএনজি করছি, এটা কি, তার মানে এখানে বিন প্লাস ভার্বের সাথে আইএনজি হবে। কোন সময়? যখন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ঠিক আছে? তো আলটিমেটলি আমরা কি দেখলাম, এত কিছুর পরে আমরা কি বুঝলাম, কি জানলাম? এত কিছুর পরে একটা জিনিসই জানলাম, সিম্পলের ক্ষেত্রে কিচ্ছু নাই, শুধু ভার্বের চেঞ্জ হচ্ছে, ভার্বের V1 ভার্বের V2 সামথিং। তারপরে দেখলাম কন্টিনিউয়াসের কি করতে হচ্ছে, কন্টিনিউয়াসের সাথে ভার্বের সাথে আইএনজি হচ্ছে। পারফেক্টে কি হচ্ছে, পার্থক্যটা ইজিলি ওয়েতে শেষ হয়ে যাবে। পারফেক্টে হয় আমার কি হচ্ছে, হ্যাডই হচ্ছে, একটাই হচ্ছে, একটা জিনিস নাকি। তবে হ্যাভ হ্যাড মানে হচ্ছে এখানে আমরা কি বলতে পারি, হ্যাভ ভার্ব বলি আমি এটাকে, হ্যাভ ভার্ব বসতেছে। পারফেক্টে আমার তাহলে কি হচ্ছে, পারফেক্টে আমার হচ্ছে হ্যাভ ভার্ব হচ্ছে। ঠিক আছে, আই এম সরি একটা কল আসছে। পারফেক্টে তাহলে আমার কি হচ্ছে, একটা হ্যাভ ভার্ব হচ্ছে। তো এটা একটু মাথায় রাখতে হবে যে পারফেক্টে হ্যাভ ভার্ব। আচ্ছা এবার আসেন পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে কি, এই যে হ্যাড থাকবে বা হ্যাভ বা যা কিছু দেন না কেন, তার মানে হচ্ছে তার সাথে একটা ওই যে আবার, আচ্ছা হ্যাভ না লিখে এটাকে আমি হ্যাভ ভার্বই লিখি, একটা হ্যাভ ভার্ব থাকবে, তারপরে একটা বিন হবে, তারপরে সেই ভার্বের সাথে আইএনজি হবে। সো দিস ইজ দ্য স্ট্রাকচার। ইজি, ইজি জিনিস, আর কিছু মনে রাখতে হবে না। কন্টিনিউয়াস চেনার উপায় হচ্ছে আইএনজি, পারফেক্ট চেনার উপরে হচ্ছে হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব কোনটা, হ্যাভ অ্যাজ হ্যাড। হ্যাভ ভার্ব কোনটা, হ্যাভ অ্যাজ হ্যাড। ওকে, সো আর পারফেক্ট কন্টিনিউয়াস চেনার উপায় হচ্ছে হ্যাভ ভার্ব বিন প্লাস আইএনজি, শেষ, আর কিছু না। সো টেন্স আপনারা এই সোজা ওয়েতে মনে রাখলেই হবে। সো এত কিছু বললে না, এই টেন্স চেনার সবচেয়ে বড় মাধ্যম এই যে প্রথমে যেটা দেখাইলাম ওইটা। কারণ বাক্যে আসলে আসলে এইভাবেই থাকবে, বাক্যে আসলে কি এইভাবেই আসলে জিনিসটা থাকবে, যেভাবে দেখাইলাম সেন্টেন্সে আসলে ওরা ওরা এভাবেই নিজেদেরকে রিপ্রেজেন্ট করবে অলওয়েজ। ঠিক আছে? সো অন্য কোনো ভাবে আসলে রিপ্রেজেন্ট করবে না। ঠিক আছে? সো এখন আমরা একটু স্টেপ বাই স্টেপ যাব। আমি একটা কথা বলে রাখি, এতক্ষণ আপনাদের একদম বেসিকটা পড়াইলাম, টেন্সের বেসিকটা নিয়ে আলোচনা করলাম। আপনাদেরকে জাস্ট একটা কথা বলে রাখতেছি, আজ এই টেন্সের ক্লাস হচ্ছে আমাদের তিনটা, কয়টা, তিনটা টেন্সের ক্লাস। তিনটা আমরা হচ্ছে টেন্সের ক্লাস দিই, টেন্সের উপর আমার ক্লাস থাকে তিনটা, কারণ টেন্স সব থেকে বেশি ভুল করে মানুষ, আর এইটা আমরা অনেক ভুল করে দেখি, আমাদের প্রবলেমের কমপ্লিকেসিটা অনেক বেশি। আমি অলওয়েজ অলওয়েজ বলেছি আপনাদেরকে, আমি আপনাদেরকে আইএলটিএস এর সাথে রিলেশন করে হচ্ছে পড়াবো। ওকে, আইএলটিএস এর সাথে আপনারা হচ্ছে রিলেশন করে আপনাদেরকে পড়াবো। সো এই জিনিসটাতে মাথায় রাখেন, তাইলেই হবে। ঠিক আছে? তো আমরা এখন প্রথমে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা কি বলেন তো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তার মানে হচ্ছে ইটস অল অ্যাবাউট প্রেজেন্ট টেন্স। আমাদের আজকে প্রথম ক্লাস যেটা হচ্ছে সেটা কি হচ্ছে, প্রেজেন্ট। আচ্ছা প্রেজেন্ট টেন্সটা কি, প্রেজেন্ট টেন্সটা মানে হচ্ছে যে কমন ওয়ার্কস যেগুলো হচ্ছে আমাদের ধরেন নিত্যদিনের ব্যাপার স্যাপার, রেগুলার ব্যাপার স্যাপার আমরা যেগুলো করি, তো সেগুলো প্রত্যেকটা জিনিসই হচ্ছে কি বলেন তো, প্রেজেন্ট, তাই না?
সো প্রেজেন্ট সিম্পল টেন্সের মধ্যে সবথেকে বড় জিনিস হচ্ছে আমাদের কি কিটা বলতে পারি, প্রেজেন্ট একদম সিম্পল যদি আসি। আচ্ছা আসেন প্রথমে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সের দিকে তাকাই। যদি আমি ওয়ার্ডস লিখি, ইটস এ কমন ওয়ার্কস, লিখে রাখতে পারেন। হ্যাঁ, কমন ওয়ার্কস, যেমন আমাদের অলওয়েজ আমরা যেগুলো করে থাকি, ঠিক আছে, আমরা এভরিডে যেগুলো করে থাকি, সো এগুলো হচ্ছে কমন ওয়ার্কস। আমরা অল যে যে সারাদিন বা কি বলে অল দা টাইম যেগুলো করে থাকি, সেইগুলো সবই হচ্ছে আমার কি বলেন তো, প্রেজেন্ট টেন্স কে বোঝায়। ঠিক আছে, তো মোস্ট অফ দা টাইম, নর্মালি, ডেইলি, ঠিক আছে, যে ডেইলি, এই প্রত্যেকটা জিনিস হচ্ছে আমার কি প্রেজেন্ট সিম্পল টেন্স কে নির্দেশ করে। ঠিক আছে, দেখেন এখন আসেন, আমাদের কথা হচ্ছে এই এই সিম্পল টেন্সের মধ্যে আমরা সব থেকে বড় একটা ভুল করি ভাই আপুরা, একটু ভালো মতো খেয়াল রাখেন। আমরা হচ্ছে এই জায়গাটাতে ভুল করি। কোন জায়গাটা বলেন তো? ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করায়। বলেন তো কোথায়? ভার্বের সাথে এস বা ইএস টা যুক্ত করাতে আমরা সব থেকে ভুল করি। ঠিক আছে, তাহলে এখন আসেন আমরা বেসিক্যালি কোন জায়গাটাতে ভুল করি। আমরা ভুল করি হচ্ছে এই যে পার্সন, এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার চেনায়। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার পরেই যে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, এই জিনিসটাই আমরা বুঝি না। যেমন আমি যদি বলি আই প্লে ফুটবল, ঠিক আছে, আপনি কখনোই আই প্লেস ফুটবল বলতে পারবেন না, বিকজ আইটা হচ্ছে আপনার ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। আইটা কি? আইটা হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার, এটা বড় করে লিখে দেই, নাম্বার। বাট যদি আপনি এখানে বলেন হি, তখন আপনি বলবেন প্লেজ ফুটবল। তার মানে বুঝছেন এই হিটা কি? এই হিটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। মেজরিটি স্টুডেন্ট আমাদের এই ভুলটা ভুল করে, বিশ্বাস করেন না করেন, এই জিনিসটা আমাদের সবসময় ভুল করে। তার মানে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হবে। সো ডেফিনেটলি আমরা চাইলেই আমি হচ্ছে এই আয়ের সাথে প্লেসটা লিখতে পারবো না, ডেফিনেটলি আমরা এটা লিখতে পারবো। ঠিক আছে, এটা কোনো সম্ভব না, লিখলে হবে না। সো অনেকে আবার লেখে কি দেখেন, আমি আপনাকে যদি বলি, আচ্ছা আপনার আমাকে একটা এইটার অ্যান্সার দেন তো, ডে গোস টু স্কুল, এটা কি ঠিক আছে না ভুল আছে? এনিওয়ান, তো মুখে বলতে হবে। প্লিজ এটা ভুল আছে দে গো টু স্কুল। ওকে, সো আমাদের এখানে ভুল আছে, লুৎফা ভাই বলতেছে। সো লুৎফা ভাই বলতেছে যে এই জায়গাটাতে ভুল আছে। সো 100% ডেফিনেটলি এটা ভুল আছে, বিকজ এইটা হচ্ছে, ঠিক আছে। সরি কে বললো ঠিক আছে? হ্যালো, কে কে বললো ঠিক আছে? কখন এটা ঠিক নাই ভাইয়া। দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, 3ppn, মানে থার্ড পারসন প্লুরাল নাম্বার। এই থার্ড পারসন প্লুরাল নাম্বারের পরে কখনোই এস বাই এস যুক্ত হবে না। এটা যে লিখবে সে 100% ভুল করছে, সে কখনো স্কোর পাবে না, সে 100% ভুল করছে। ঠিক আছে, সো এই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু কখনো ভোলা যাবে না। যেমন টিনা, ধরেন আমি লিখলাম টিনা রাইটস আ বুক। আচ্ছা এই টিনা, এই যে টিনা নামটা, এই যে বললাম টিনা, টিনা রাইটস আ বুক। আচ্ছা এই টিনাটা কি? এই টিনাটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভাইয়া, তার জন্য এখানে আমার এস বাই এস যুক্ত হয়েছে। ঠিক আছে, কিন্তু আমি যদি এখানে টিনা রাইট আ বুক লিখতাম, তাহলে এখানে আমার ভুল হইতো। বাট কথা হচ্ছে টিনা রাইট আ বুক না লিখে আমরা টিনা রোটা বুক লিখতাম। আচ্ছা কেউ কি আমাকে বলবেন তাহলে আমি যদি লিখি শি রান ফাস্টলি, এটা কি হয়েছে? এনিওয়ান, এটা কি হয়েছে? প্লিজ একটু কথা বলেন, কথা বললে হচ্ছে আপনারা নিজেরা ক্লাসে যদি কথা বলেন বা ইন্টারাক্ট করেন, তাহলে আপনারা কিন্তু ইজিলি শিখতে পারবেন। ইন্টারাক্ট না করলে হচ্ছে শিখতে পারবেন। শি রানস হবে। ওকে, ওকে, ওকে,
আচ্ছা, তাহলে এখন যদি আমি এখানে বলি যে এটা ভুল হয়েছে, এটা আপনারা রানস দিলেন, ঠিক আছে। আচ্ছা, এমন একটা আমাকে ভার্বের ফর্ম বলেন তো, তিনটা ফর্মই হচ্ছে সেম, এমন কোন একটা ফর্ম বলতে পারবেন কেউ? মানে V1 V2 এবং V3 তিনটাই সেম, কে বলতে পারবেন এরকম? কেউ, কারো কোনো মাথায় আসে? কারো আসতেছে না মাথায়? এতগুলো এতগুলো মাথা, তিনটা ফর্মই সেম হইতে সেম পারে, হবে ভাই, তিনটা ফর্মে সেম হবে। কোনটা কার? রান 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 হবে। শিওর? রান রান রান? কেন রান র্যান রান হয় না? না ভাই, রান রান রানই হবে আমার মনে হয়। আপনার মনে হয়? তাহলে আপনি একটু আপনার নলেজটাকে একটু রিভাইজ করেন। আমাদের রান র্যান রান হয়, হ্যাঁ, রান র্যান রান হয়, ঠিক আছে। এটা তিনটা ফর্ম কখনোই এক হয় না। আপনারা একটু দেখেন, তিনটা ফর্ম এক হওয়ার অনেকগুলো আছে, ঠিক আছে। সো V1 V2 V3 V3, ঠিক আছে। এই থ্রি ফর্মস হচ্ছে, এই তিনটা ফর্ম হচ্ছে সেম, এমন কোন উদাহরণ কেউ দিতে পারলেন না? কেউ দিতে পারলেন না? কেউ না? কাট। গুড, কাট। তার মানে এখন যদি আমি বলতাম শি কাট ফাস্টলি, এই যে সেন্টেন্সটা কি হতো? হতো? আমি যদি বলতাম হি পুট স্লোলি, হতো? হইতে পারতো ভাই, কারণ এই পুটের ফর্মটা কি, কোন টেন্সকে নির্দেশ করতেছে, এইটা কিন্তু বোঝা যাচ্ছে না। যদি আমি এই পুটের সাথে একটা এস যুক্ত করে দিতাম, তাহলে বুঝতাম এটা হচ্ছে প্রেজেন্ট। যদি আমি পুটের সাথে এসটা না যুক্ত করতাম, তাহলে 100% এটা হচ্ছে পাস্ট। সো এই ছোটখাটো ভুলগুলো আমরা করে থাকি ভাইয়া। এই ছোটখাটো ভুল করে থাকি যখন আমরা V1 V2 এন্ড V3 জানি না, আমরা ভার্ব বুঝি না, ভার্বের ফর্মস বুঝি না, তখন আমরা এই ভুলগুলো করে থাকি। সো আমি আমার ভার্বের ক্লাসে আপনাদের ইন ডিটেলস একদম সুন্দর করে বুঝাই দেব, ঠিক আছে। সো ভার্বের ক্লাসে বুঝাবো, বাট আমি জাস্ট একটু বলার জন্য আপনাদেরকে একটু বললাম, দ্যাটস হচ্ছে আপনাদেরকে একটু আর কি বলে নিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন, কেন আমি আপনাদের সাথে বললাম যে একটু আইএলটিএস এর সাথে রিলেশন করে পড়াবো। আসেন এবার আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই, আইএলটিএস এর এক্সাম্পল দেখাই, আইএলটিএস এর এক্সাম্পল দেখাবো, ওকে। দেখেন, আমি একটু জিনিস একটু বলে রাখি, আইএলটিএস এ আমাদের রাইটিং পার্ট থাকে, রাইট? কি পার্ট থাকে? রাইটিং পার্ট থাকে। কোন পার্টের কথা বললাম ভাইয়া? রাইটিং থাকে। সো এই রাইটিং পার্টে আমাদের একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হয়, বলেন তো কি? এই রাইটিং পার্টে আমাদের যে প্যাসেজটা দেওয়া থাকে, মানে কোশ্চেনটা দেওয়া থাকে, এই কোশ্চেনটাকে প্যারাফ্রেজ করতে হয়। কি করতে হয়? প্যারাফ্রেজ। এবং ওই প্যারাফ্রেজটা করার পরে কোশ্চেনটা হচ্ছে অ্যান্সার লেখা স্টার্ট করতে হয়। তার মানে অ্যান্সারটা আমাকে স্টার্ট করতে হয় কোশ্চেনটার প্যারাফ্রেজ দিয়ে, ঠিক আছে। এটা আপনাদেরকে একটু বলে রাখলাম। এখন কথা হচ্ছে কি ভুলটা আমরা করি, দেখেন একটা জিনিস আপনাদেরকে এখন বলে দিচ্ছি, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, তাহলে ভার্বও হচ্ছে কি সিঙ্গুলার, সরি প্লুরাল। আর যদি হয় সাবজেক্ট প্লুরাল, তাহলে ভার্ব হচ্ছে সিঙ্গুলার। এই কথাটার মানে কি বুঝতেছেন না? অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে। ইন IELTS, আইএলটিএস এটা, আইএলটিএস এটা, এটা আমি বুঝাই দিচ্ছি। একটা ছোট্ট উদাহরণ আমাকে বের করতে দেন, আমি একটা আইএলটিএস অ্যাসে ব্যাংকে যাই, আমি একটু আইএলটিএস অ্যাসে ব্যাংকে যাই, আইএলটিএস অ্যাসে ব্যাংক। আচ্ছা, আমরা আইএলটিএস এর অ্যাসে ব্যাংক থেকে একটা জিনিস দেখে আসি, চলেন। আমরা হচ্ছে হোল স্ক্রিনটা শেয়ার করি, তাহলে হচ্ছে আপনারা দেখতে সুবিধা হবে। দেখা যাচ্ছে আমার হোল স্ক্রিন? আই গেস আমার হোল স্ক্রিন দেখা যাচ্ছে, রাইট? একটু বলেন ভাইয়া, হ্যাঁ যে দেখা যায় ভাইয়া, আপনার হোল স্ক্রিন দেখা যায় না। ওকে, সো আইএলটিএস অ্যাসে ব্যাংকে চলে আসলাম, আইএলটিএস অ্যাসে ব্যাংকে চলে আসলাম।
আমরা হচ্ছে একটু চার্টে যাব, ধরেন একটু লাইন গ্রাফে যাব। আসেন দেখেন লাইন গ্রাফে কি হলো, কন্টেন্টটা এরকম আসতেছে কেন? দেখছেন, আমাকে বিশ্বাস করে না যে আমি একটা হিউম্যান বিং। এখন কত কিছু ভেরিফাই করতে হচ্ছে। দেখেন দেখেন কি হয়েছে এখানে, একটু ভালো মতো খেয়াল করেন ভাইয়া, পুরা একটু আইএলস এ দেখেন কি বলেছিলাম আমি, যে কোশ্চেনটা দাঁড়ান, এটা একটা কোশ্চেন, ধরেন এটা একটা চার্টের কোশ্চেন, ঠিক আছে? এই কোশ্চেনটা একটা জিনিস দেখেন, আপনাদের কিছু জানতে হবে না, জাস্ট দেখেন এখানে কি লিখছে ভাইয়া, দা চার্টস লিখছে না? চার্টের সাথে এস আছে না? আছে। তার পরের ভার্বটা কি, গিভ আছে না? এটা কি গিভস আছে? নাই। দেখেন একটু ভালো মতো আমি কি বলেছিলাম, যে কোশ্চেনটা দেওয়া থাকবে ওই কোশ্চেনটাকেই প্যারাফ্রেজ করতে হবে। কি করতে হবে? অ্যান্সারে গিয়ে প্যারাফ্রেজ করতে হবে। নিচের দিকে নামি দেখেন অ্যান্সারটা দেখি, দেখেন দা চার্টস, দেখছেন এখানেও কি করছে, চার্টস, তার মানে সাবজেক্ট হচ্ছে এখানে প্লুরাল করে দিয়েছে, সাবজেক্ট প্লুরাল, এন্ড কি বলছে, প্রোভাইডেড ডেটা, দেখছেন ডেটা, ঠিক আছে? বা প্রোভাইড লিখছে, তাই না? এখানে ইলিস্ট্রেট লিখতে পারতো, লেখে নাই। দ্য চার্টস ইলিস্ট্রেট লিখতে পারতো, লেখে নাই। এই দেখেন প্রোভাইড, এই প্রোভাইড যে ভার্বটা দিছে তা সেটা কিন্তু সিঙ্গুলার করে দিয়েছে, ঠিক আছে? তো দেখেন তার মানে এখানে আমি একটা জিনিস বুঝাইলাম, যে যখন আমার এখানে এজ দেওয়া থাকবে সাবজেক্ট, আমাকে ভার্বটাকে করতে হবে কি, সিঙ্গুলার। এটা প্লুরাল আছে, এটা সিঙ্গুলার। সিমিলারলি আমরা একটা অন্য উদাহরণ দেখে আসি, দেখেন অন্য একটা উদাহরণ দেখে, কোনো সমস্যা নেই। আমরা চার্টে এবার বার গ্রাফে যাব, দেখেন কি করছে, দেখেন এই দেখেন উদাহরণ আর একটা দিয়ে দিই, দেখেন এবার খেয়াল করেন একটু ভালো মতো, আইএলটিএস এর সাথে রিলেশন করে পড়াচ্ছি। এখানে দা চার্ট, ভাইয়া আপুরা, এখানে দা চার্টটা কি একটু কেউ বলেন তো, দা চার্টস বলছে না চার্ট বলছে, কোনটা? শুধু চার্ট বলছে না? কিন্তু এইখানে এসে দেখেন আবার কি করছে, শোজ। তার মানে এইটা যদি সিঙ্গুলার টাইপ হয় তাহলে এটা কি করে দিছে, প্লুরাল টাইপ করে দিছে, তাই না? ঠিক না? তার মানে দেখছেন, তার মানে ও যখন এটার অ্যান্সার লিখবে ঠিক একইভাবে লিখবে দা চার্ট, এখানে গিয়ে যে ভার্বটা ব্যবহার করবে তার সাথেও এস দিয়ে লাগাবে। দেখেন প্রুফ দিচ্ছি, এই দেখেন, দেখছেন করছে দা চার্ট। এই দেখেন ক্লাসিফাইস, দেখছেন এটা বলতে পারতো ক্লাসিফাই, বলছে? বলে নাই। এইটাকে প্লুরাল করার জন্য এখনো বলে দিছে ক্লাসিফাইস। সো দেখেন সাবজেক্ট যখন হচ্ছে সিঙ্গুলার, সে ভার্বটাকে করে ফেলতেছে প্লুরাল। সো আমাদেরও এই লেখার ক্ষেত্রে এই সিম্পল মিস্টেকটা অহর মানুষ করে, অহরহ। কয়টা উদাহরণ দেখতে চান? হাজারটা প্রুফ দিব আপনাকে, হাজারটা প্রুফ দিব। দেখেন আমরা টেবিলে যাই, দেখেন টেবিলে যাই, দেখেন সেম উদাহরণ, দেখেন এই দেখেন দ্য টেবিল বিলো গিভস, দেখছেন? দেখেন যখন আমার টেবিল ছিল তখন গিভস হয়েছে, মানে সিঙ্গুলার ছিল, টাইপ পরেরটা এস বাই এস যুক্ত করছি। প্রথমটা আমার এস বাই এস ছিল না, কিন্তু পরেরটাতে আমার এস বাই এস যুক্ত করে ফেলছি, ঠিক আছে? আসেন আরেকটা উদাহরণ দেখি, আমরা আবার পাই চার্টে যাই, পাই চার্টে গিয়ে আমরা অন্য একটা উদাহরণ দেখি, যে সাবজেক্ট যদি এই দেখেন চার্টস এর পরে, দেখছেন এই দেখেন যখন আমার চার্টস হইছে চার্টস, তখন শো হইছে, তখন আর শোজ দেই নাই। যদি আমি এখানে লিখতাম চার্ট, তাইলে আমি এখানে দিতাম শোজ। ক্লিয়ার? এই জিনিসটা কারো কনফিউশন আছে এখন আর? আছে ভাইয়া আপুরা? প্লিজ, আমি কি বলতে চাইছি এটা কি কনফিউশন থাকবে আর? না না, ক্লিয়ার। ঠিক আছে। ঠিক আছে, মানে কঠিন ভাবে বুঝালাম ভাইয়া? লুৎফর ভাই কঠিন লাগতেছে? না না, কঠিন না, সহজ আছে। মানে বিষয়টা কিন্তু ভাই আমি কিন্তু আসলে আপনাদের মিস্টেক নিয়ে কাজ করতেছি, হ্যাঁ? আপনারা বেসিক্যালি আইএলসি গিয়ে কোন জায়গাটাতে মিস্টেক করে ফেলবেন সেটা নিয়ে কিন্তু আমি কাজ করতেছি। তো দেখেন এই ছোট ছোট মিস্টেক গুলো আপনারা করে ফেলবেন, ঠিক আছে? তার মানে দেখেন সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব প্লুরাল, ভার্ব সাবজেক্ট প্লুরাল ভার্ব সিঙ্গুলার। সো এই জিনিসগুলো করা যাবে না। এই জিনিসগুলো করা মানে হচ্ছে আপনার ব্যান্ড স্কোর ডাউন হয়ে যাও, আপনার রাইটিং এ আপনি যে কিছু পারেন না ওইটা বুঝাই দিয়ে আসা, ঠিক আছে? সেই জায়গাটাতে ওই জিনিসটা করা যাবে না, টিচারকে বুঝাতে হবে যে আপনারটা বেশ ভালো আছে, ঠিক আছে?
সো আমরা সেজন সিম্পল টেন্সের স্ট্রাকচার যেন কোনোভাবেই আমরা কিছুতেই ভুল না করি। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তারপর যেমন ছোট 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 আরো অনেক মিস্টেক করি আমরা, একটু 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 করে আসি, একটু একটু করে আসি, তাহলে আমার মনে থাকবে। একটু একটু করে আসি, প্রত্যেকটা জিনিস নোট ডাউন রাখবেন সবাই। যেমন আমরা হি এর সাথে ইজ লিখি, কিন্তু হি এর সাথে কিন্তু আমরা কখনো আর লিখি না, সে ছোট মিস্টেক। আমরা আবার ডে এর সাথে কিন্তু ইজ করতে পারি না, আমাকে লিখতে হয় ডে এর সাথে আর। সো এই জিনিসগুলো ছোট ছোট মিস্টেক, হ্যাঁ, এগুলো যদি মিস্টেক না হয়, ঠিক আছে। যেমন আই এর সাথে আমার আম হয়, যেমন ছোটবেলায় পড়ছি, উই এর সাথে আর হয়, হ্যাঁ, ঠিক আছে। সো এই জিনিসগুলা কিন্তু বুঝতে হবে। যেমন ইউ, ইউ এর সাথে আবার কি হয়, আর হয়, ঠিক আছে। সো এই জিনিসগুলো আমাদের ছোটখাটো ভুল, এগুলো যেন কোনো ভুল না হয়, ঠিক আছে। সো যারা হচ্ছে আবার ওই যে হ্যাভ আর হ্যাজ এর কথাটা বললাম, হ্যাজ আর হ্যাভ কখন হয়, এই জিনিসগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, দ্যাটস ইট, ঠিক আছে। তো এই জিনিসগুলো হচ্ছে আপনাদেরকে একটু মাথায় রেখে রেখে আগাইতে হবে, এবং এইগুলো যত বেশি ভালো রাখতে মনে রাখতে পারবেন সেগুলো একটু মাথায় রাখলেই হবে। আর কিছু অক্সিলারি ভার্ব যেন আমাদের কোনো এলোমেলো না হয়, ঠিক আছে। আচ্ছা, আসেন আসেন আমি ছোট করে শেষ করে দিই। এই দেখেন, এবার আসেন নর্মাল কিছু ভুল করি। নর্মাল ভুলগুলোর মধ্যে হচ্ছে দেখেন, একটু ভালো মতো খেয়াল করেন, এই ভুলটা হচ্ছে সব থেকে বেশি মিস্টেক করি আমরা, এটা কিন্তু খেয়াল রাখেন সবাই, দেখান সবাই, মনোযোগ না হন। দেখেন এইখানে কিছু ওয়ার্ডস লিখে দিয়েছি ভাইয়া আপুরা, এই যে বলি একটা জিনিস খেয়াল করার চেষ্টা করবেন, কন্টিনিউয়াস টেন্স মানে কি? কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে একটা কি থাকবে, ভার্ব থাকবে অক্সিলিয়ারি, এই অক্সিলিয়ারি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি থাকবে। দেখেন একটা অক্সিলিয়ারি ভার্ব এম আছে, তারপর ভার্বের সাথে আইএনজি আছে, ঠিক আছে। এখন আমরা কি ভুল করি, আমরা এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে, এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে আমরা হচ্ছে এই প্রেজেন্ট সিম্পল টেন্সের ভুল করি, সিম্পল টেন্সের মিক্স করে ফেলি, ভুল করে ফেলি, মিক্স করে ফেলি। দেখেন আই ফিল আনওয়েল হয়, এইটা হচ্ছে কারেক্ট ওয়ার্ড, খেয়াল করেন। আপনি বলবেন আই ফিল সো ব্যাড, আপনি কখনোই বলবেন না আই এম ফিলিং আনওয়েল, এই জিনিসটা কিন্তু ইনকারেক্ট, শাব্দিক অর্থে এটা ইনকারেক্ট, বুঝে রাখেন। এটা যে কারেক্ট না তাও না ভাই, এটা আপনারা বলার ক্ষেত্রে আই ফিল আনওয়েল বলবেন। হ্যাঁ, দেখেন আই সি আ বার্ড, এইটা কিন্তু কারেক্ট, আই এম সিইং আ বার্ড, এইটা কিন্তু হচ্ছে ইনকারেক্ট। আই এম সিইং আ বার্ড এটা বলা যাবে না, হ্যাঁ, এটা আমি আপনাকে কি বলছি, বলার ক্ষেত্রে বলবেন। বাট এইটা যে লিখছেন স্ট্রাকচারের দিক থেকে এটা কারেক্ট, স্ট্রাকচারের দিক থেকে এটাও কারেক্ট, স্ট্রাকচারের দিক থেকে এটাও কারেক্ট, কিন্তু বলার ক্ষেত্রে একটা হচ্ছে একটু জোর বেশি দেয়, একটা হচ্ছে জোর কম দেয়, একটা হচ্ছে টেম্পোরারি টাইপ বুঝায়, একটা পার্মানেন্ট টাইপ বুঝায়। সো দেখেন আই সি আ বার্ড, একটা জিনিস একটু ভালো মতো খেয়াল করেন তো, এই যে পাখিটা আপনি দেখতেছেন, এই যে সি যে দেখাটা, এই ব্যাপারটাকে একটু কন্টিনিউয়াস ফিল দেয় না? যেমন আই ফিল আনওয়েল, আপনি এখনই তো আনওয়েল ফিল করতেছেন, রাইট? এই যে ফিল করাটা, এই জিনিসটাই তো কন্টিনিউয়াস টেন্স। সো এটাকে তো আপনার আলাদা করে আই এম ফিলিং আনওয়েল বলার কোনো দরকার নেই, তাই না? যেমন আপনি ওই এলাকায় বাস করেন, তাহলে বাস করা জিনিসটা কি ভাই? বাস করে, আপনি বাস করতেছেন মানে কি, স্টিল আপনি ওই এলাকাটাতে থাকতেছেন না? বোঝার চেষ্টা করেন আমি কি বলতেছি। এই যে বললেন হি ইজ লিভিং, আরে ভাই হি ইজ লিভিং মানে তো সে তো বাস করতেছে, সে তো ওই লিভস দিয়েই বুঝাচ্ছে। এই বাস করাটা মানে হচ্ছে সচরাচর ব্যাপার, মানে হচ্ছে সে কন্টিনিউয়াসলি জিনিসটা ঘটে যাচ্ছে। সো যে জিনিসটা একবারে কন্টিনিউয়াসলি অল টাইমই ঘটে, সেটাকে আলাদাভাবে স্পেসিফিক ওয়েতে কন্টিনিউয়াস ওয়েতে বোঝানোর কোনো দরকার নেই স্পিকিং ওয়ার্ডে। ওকে, সো স্পিকিং এ আপনি যে জিনিসটা হচ্ছে কন্টিনিউয়াস, যে জিনিসটা হচ্ছে একদম মনে করেন সচরাচর ঘটনা, ডেইলি বেসিসের ঘটনা, ঠিক আছে, যে জিনিসটা হচ্ছে অল দ্য টাইমের ব্যাপার, সেগুলোকে আপনাদের আলাদা স্পেসিফাই করে কন্টিনিউয়াস ফর্মে নেওয়ার দরকার নেই। যেমন যদি আপনি বলেন আই হিয়ার হার সিঙ্গিং, সো আপনি এই তার যে গানটা গাচ্ছে সেটা তো আপনি শুনতে পাচ্ছেন, ওটাকে আই এম হিয়ারিং বলার কোনো দরকার নেই। ওকে, সো এই জিনিসটা মাথায় থাকবে, কি বললাম, এই জিনিসটা আই গেস আপনাদের মনে থাকবে, ঠিক আছে। সো এই জিনিসটা তো মাথায় রাখেন। সো এই জিনিসগুলো কিন্তু ছোটখাটো আমরা একটু বেশি ভুল করে থাকি, ঠিক আছে, এই ভুলগুলো করা যাবে না, এই ভুলগুলো থেকে আমাদেরকে একটু অ্যাভয়েড, মানে একটু সরে আসতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে একটু মজার কথা বলে আসি, একটু নতুন আরেকটা জিনিস শিখে আসি। আমরা এখন শিখে আসি সব থেকে বহুল প্রচলিত যে ভুলটা করি, সেটা হচ্ছে ডু ডাজ ডিড, রাইট? আমরা অনেক বেশি ভুল করি না, ডু ডাজ
অ্যান্ড ডিডে, ঠিক না? ভুল তো করি। দেখেন একটা কথা বলে দিচ্ছি, এই দুটা মানে হচ্ছে ভার্বের সাথে কিচ্ছু নাই। এই ডাসটা মানে ভার্বের সাথে এস বা ইএস আছে, সেই ওয়ার্ডটাকে রিপ্রেজেন্ট করতেছে। আর ডিড কমপ্লিটলি একটা পাস্ট কে নির্দেশ করতেছে, নাথিং নেই। তার মানে এই ডাস ব্যাপারগুলা থাকা মানেই সেখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকতেছে। ঠিক আছে, এই পার্থক্য, খুব বেশি কিছু না, কঠিন ভাবে পড়ার কোনো দরকার নাই ভাই। তার মানে হচ্ছে যারা হচ্ছে একক বা যারা হচ্ছে সিঙ্গেল, তাদেরকে আসলে আপনি ডাস দিয়ে বোঝাবেন, নাথিং এলস। যারা প্লুরাল তাদেরকে আপনার ডু দিয়ে বোঝাতে হবে। So this is my approach to teach you about these things. This is my approach, okay? এটা আমার অ্যাপ্রোচ, যে এত কঠিন ভাবে করার কিছু দরকার নেই, আউলায় ফেলার কিছু দরকার নেই। ডাস আপনি তখনই বলবেন যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আসতেছে বা যেসব ভার্বের শেষে এস বা ইয়েস আসতেছে সেগুলা। ঠিক আছে, ঠিক আছে। সো আমরা হচ্ছে এখানে আমরা সব থেকে বেশি ভুল করি ডাস, তারপরে এই যে ডিড, টু, এগুলো তো সব থেকে বেশি মানুষ ভুল করে। ঠিক আছে, আই হোপ এগুলোর পরে আমার আপনার কাছে থেকে ভুল হবে না। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো আমরা কোথায় করব এটা একটু দেখি। ঠিক আছে, যেমন ধরেন আই প্লে ফুটবল, ঠিক আছে, শি নিডস আ বুক, ঠিক আছে। সো এই জায়গাটাতে আপনি একটু ভালো মতো খেয়াল করেন তো কি লেখা আছে। এই শি, তারপরে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপর ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়েছে। এখানে তো এটাই স্ট্রাকচার বুঝাইছে, তাই না? ঠিক কি না? ঠিক আছে, এইটা কিন্তু বুঝে লাগছে। ঠিক আছে, এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন, একটু ভালো মতো বুঝেন প্লিজ, আপনারা কিন্তু ভুল করেন না, ভুল করা যাবে না। ঠিক আছে। ও আর একটা জিনিস আপনাদেরকে একটু বলে আসি, একটু ভালো মতো বলে আসি, যে এইখানে সিম্পল বা প্রেজেন্ট সিম্পলটা অলওয়েজ কি বলেন তো, এই যে ইউনিভার্সাল ট্রুথ গুলা, ইউনিভার্সাল ট্রুথ মানে বুঝেন চিরন্তন সত্য, যে সূর্য পশ্চিম দিকে ওঠে, এই যে চিরন্তন সত্য, ঠিক না? দ্য আর্টস কি করে, মুভ করে, কোথায়, কাকে ঘিরে মুভ করে, সানকে ঘিরে মুভ করে না? সো এই যে চিরন্তন সূত্রগুলা, এই প্রত্যেকটা হচ্ছে আপনাকে কি করতে হবে, এই প্রত্যেকটা জিনিস হচ্ছে আপনার সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে, এটা মাথায় রাখেন। চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ, এগুলা ভুল করেন না, এই ছোট ছোট ভুলগুলো করেন না, হ্যাঁ। সো এই জিনিসগুলো যদি ভুল করে থাকেন তাহলে কিন্তু একদম শেষ। ঠিক আছে, সো এই জায়গাটাতে ভুল করা যাবে না। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে এগুলো প্র্যাকটিস করতে হবে ভাই, নিয়মিত এগুলো প্র্যাকটিস করতে হবে, ওয়ার্ড সেন্টেন্স করতে হবে, না হলে কিন্তু আপনারা একবারে পারবেন না। আচ্ছা জানি কোথায় ছিলাম, এখানে ছিলাম। তো আমার কথা হচ্ছে আপনাকে অলওয়েজ হচ্ছে এই তিনটা জিনিসকে জানতে হবে, যে কোথায় ডু আর ডাস। তাহলে এখন আমার কথা হচ্ছে এইখানে যদি আমি এটাকে কোশ্চেন করতে যাই তাহলে আমাকে ডাস দিয়ে কোশ্চেন করতে হবে, যদি আমি এইটাকে কোশ্চেন করতে যাই তাহলে আমাকে এটাকে ডু দিয়ে কোশ্চেন করতে হবে। দ্যাটস ইট, নাথিং নিউ, মানে এক্সেপশনাল কোনো কিছু নাই। যদি এই টেন্সটা, এই পুরো সেন্টেন্সটা, এই যে সেন্টেন্সটা আছে, এই পুরো সেন্টেন্সটা যদি পাস্ট ফর্মে হইতো, যদি পাস্ট ফর্মে হইতো, তাহলে আমার এটা ডিড দিয়ে কোশ্চেন আসতো। দ্যাটস ইট ভাই, আলাদা কোনো কিছু না, কঠিন কোনো কিছু না। কঠিন ভাবে টেন্স তো কোনো দরকার নেই, একদম ইজি ওয়েতে টেন্স শিখবো। ঠিক আছে, এই টেন্স একদম সোজা জিনিস। সো সব সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে এই জিনিসগুলাতে। ঠিক আছে, খেয়াল রাখতে হবে। এখন আসেন, এই ডাজ এবং ডু কি শুধুমাত্র কোশ্চেনেই ব্যবহার করা হয়? নো, শুধুমাত্র কোশ্চেনে ব্যবহার করা হয় না, আমরা নেগেটিভ করতেও ব্যবহার করি, আমরা নেগেটিভ করতেও ব্যবহার করি। আমি যদি বলি, আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি, হি, যদি নেগেটিভ কিছু বলতে চাই তাহলে আমাকে বলতে হবে হি ডাজন্ট, ডাজ নট, কিন্তু আলাদা করে বলি। শুনেন, আমরা যখন মুখে বলবো তখন আমি বলতে পারি ডাজন্ট, কি বলতে পারি, যখন মুখে বলবো তখন আমি বলতে পারি ডাজ নট, মানে ডাজেন্ট বলতে পারি। এটা কখন কখন লিখে রাখেন ভালো মতো, মুখে বললে, মুখে যদি আপনি বলেন তাহলে আপনি এটা বলতে পারেন, বাট রিটেনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে কি করতে হবে, একদম স্পেসিফিকলি লিখতে হবে ডাজ নট, হি ডাজন্ট ওয়ার্ক
প্রপারলি। এইখানে কেন আমি ডাজ ব্যবহার করলাম? বিকজ এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, আমি যদি এখন আপনাকে বলি আর একটা এক্সাম্পল, ইউ, এনে কি আমি ডাজ ইউজ করব? নো, এখানে আমি ইউজ করব ইউ ডু নট, মানে ইউ ডোন্ট হবে আর কি, ইউ ডোন্ট ডু দ্যাট। সেটা আমরা কি করব? মুখে বলবো। আর যখন লিখবো তখন লিখবো ডু নট, প্রপার ওয়েতে, একদম ফুল লেন্থে লিখবো ডু নট। ইউ ডোন্ট ডু দ্যাট, তুমি এটা করো না। ইট ডাজ নট ওয়ার্ক প্রপারলি, সে ভালো মতো কাজটা শেষ করে না, করে না, করে নাই না, করে না, এটা প্রেজেন্ট। সো এই দেখেন, তার মানে নেগেটিভ করতেও আমার হচ্ছে বেসিক্যালি এই ডুডার ব্যবহার থাকতে পারে, কোশ্চেন মার্ক করতে গেলেও আমার জিনিসটা থাকতে পারে। এখন কথা হচ্ছে আমি এই কোশ্চেন মার্কের ইন ডিটেলস আপনারা দেখাইলাম না কিনা, প্লিজ বিলিভ মি ভাই, ট্রাস্ট মি, আইএলটিএস এ কোশ্চেনের ব্যাপার স্যাপার থাকবে না। কি বললাম কথাটা বুঝছেন? আইএলটিএস এ কোশ্চেনের ব্যাপার স্যাপার গুলো থাকবে না, ঠিক আছে? সো আপনার এই কোশ্চেন রিলেটেড কোনো কিছু পড়ার দরকার নাই, কোশ্চেন মেক করারও দরকার নাই, কোশ্চেন রিলেটেড কোনো কিছু দেখারও দরকার নাই। আইএলটিএস সময় ওয়েস্ট, টাইম ওয়েস্ট অফ টাইম, সেটা বাদ দেন, কোনো দরকার নেই। ঠিক আছে, সো ভালো মতো কিন্তু প্র্যাকটিস করতে হবে, এগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, ভালো মতো প্র্যাকটিস না করলে হচ্ছে আপনি কোনো কিছু পারবেন না। ঠিক আছে, সো আমাদের বেসিক্যালি টেন্স নিয়ে হচ্ছে বেসিক্যালি আপনাদেরকে এইটুকু দেখাইলাম, বাট আমাদের কিন্তু টেন্সের একটা মানে বিশাল একটা ব্যাপার স্যাপার কিন্তু ধরেন মানে টেন্সের প্রথম আজকে যে সেটা ছিল সেটা প্রেজেন্ট নিয়ে বললাম, প্রেজেন্ট নিয়ে বললাম, কিন্তু ইন ফিউচারে হচ্ছে এই জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে। ইন ফিউচার এগুলো কিন্তু আপনাদেরকে আরো ভালো মতো বুঝতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলো আরো বেশি ভালো মতো পড়তে হবে, কোন জায়গায় কি প্রবলেম আছে, কোন জায়গাতে কি হচ্ছে না হচ্ছে, এইগুলা আপনাদেরকে পড়তে হবে। ডিটেলস পড়তে না পারলে কিন্তু কিছুই হবে না। সো আজকে বেসিক্যালি আমি আপনাদেরকে একদম প্রেজেন্ট টেন্স নিয়ে ফুল ইন এন্ড আউট দেখাইলাম, প্রেজেন্ট টেন্স কে কিভাবে চিনবেন, সহজে আপনি এই জিনিসটাকে কিভাবে ক্যাচ করে ফেলবেন, এটাও কিন্তু আপনাদেরকে দেখাই দিছি, ঠিক না? তো এটা এতটুকুর মধ্যে তো কারো কোনো কনফিউশন থাকার কথা না, আছে? ঠিক আছে, সো এখন কন্টিনিউয়াসও দেখলাম, আসেন এবার একটু ছোট্ট করে শেষ করে দেই। সো কন্টিনিউয়াস এবং পারফেক্টের মধ্যে একটা বিস্তর পার্থক্য দেখাই দিই, শেষ। আমরা তাহলে কন্টিনিউয়াসও দেখে ফেলছি, দেখেন কন্টিনিউয়াস দেখলাম, ইনডিফিনিট দেখলাম, এবার আমরা একটু পারফেক্ট দেখবো, তাই না? পারফেক্ট, একটু পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস, এই দুইটা দেখে আমাদের টেন্স প্রেজেন্ট টেন্স শেষ করে দিব। পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস, এই দুইটা একটু ভালো মতো করলে আমাদের টেন্স শেষ হয়ে যাবে। দেখেন কন্টিনিউয়াস মানে কি, কন্টিনিউয়াস মানে কি, একটু স্ট্রাকচারটা লিখি। কন্টিনিউয়াস, এই কন্টিনিউয়াস মানে হচ্ছে এটা একটা বি ভার্ব থাকবে। এই বি ভার্ব কোনগুলা ভাই? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, উইল, এগুলো হচ্ছে বি ভার্ব। হ্যাভ, হ্যাজ কিন্তু বি ভার্ব না। একটা হচ্ছে বি ভার্ব আর একটা হচ্ছে ভাই হ্যাভ ভার্ব, বুঝছেন? হ্যাভ ভার্ব, এই হ্যাভ ভার্ব হচ্ছে আলাদা আর বি ভার্ব গুলা হচ্ছে আলাদা। আমরা কিন্তু অনেক সময় বি ভার্ব আর হ্যাভ ভার্ব গুলায় ফেলাই, ঠিক আছে, তারপরে ভার্বের সাথে আইএনজি। সো দিস ইজ দ্য স্ট্রাকচার অফ কন্টিনিউয়াস, যে আপনার একটা বি ভার্ব থাকবে, তার মানে একটা অক্সিলারি ভার্ব থাকবে, তারপর তার সাথে ভার্বের সাথে আইএনজি থাকবে, এটা কন্টিনিউয়াস ফর্ম। সো কন্টিনিউয়াস ফর্ম। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে বি ভার্বটা হচ্ছে, এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে কোনটা, যে অলরেডি বলে ফেলছি, দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে কোনটা, একদম শুরুর দিকে কিন্তু একদম ক্লিয়ার করে ফেলছি। এই যে প্রেজেন্টের ক্ষেত্রে আমি ব্যবহার করতে পারবো এম, ইজ, আর, যদি সেটা পাস্ট হয় হবে ওয়াজ, ওয়্যার, ফিউচার হলে উইল, হ্যাভ, এগুলা। সো এটা প্রথমেই পড়ায় ফেলছি, ঠিক আছে? এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব, ঠিক আছে? সো ওই অক্সিলারি ভার্ব গুলো ইউজ করার পর স্ট্রাকচার অনুযায়ী আমার হবে ভার্বের সাথে আইএনজি, আর কিচ্ছু না। স্ট্রাকচার অনুযায়ী আমার কি হবে? ভার্বের সাথে আইএনজি হবে, ঠিক আছে? তার মানে আপনি এখানে যদি এম, ইজ, আর ইউজ করেন, এই প্রত্যেকটা টেন্স বা সময়কে আসলে বোঝায় হচ্ছে প্রেজেন্ট, আর কিচ্ছু না, ঠিক আছে? বুঝছেন? এখন আসেন একটু মিলায় মিলায় পড়ি। একটা তো কন্টিনিউয়াস পড়লেন, তাহলে পারফেক্ট কিভাবে গঠন হয়েছে? পারফেক্ট,
পারফেক্টটা গঠন হওয়ার জন্য লাগছে একটা হ্যাভ আজ হ্যাড এন্ড একটা ভার্বের V3। কি বললাম বলেন তো? এইখানে লাগছে হ্যাভ ভার্ব। পারফেক্ট হইতে কি লাগছে দেখেন, দেখেন ভালো মতো পার্থক্য দেখছেন। কন্টিনিউয়াস হইতে লাগছে বি ভার্ব, বুঝছেন কিন্তু ভাইয়া আপুরা আমি বারবার বারবার দাগাচ্ছি। কন্টিনিউয়াস হইতে লাগছে বি ভার্ব। এখন পারফেক্ট হইতে আপনার কি লাগবে? পারফেক্ট হইতে আপনার লাগবে হ্যাভ ভার্ব। কি ভার্ব? হ্যাভ ভার্ব। স্ট্রাকচারটা একটু ভালো মতো পার্থক্যটা বুঝে পড়ার চেষ্টা করেন। কন্টিনিউয়াস হইতে হচ্ছে বি ভার্ব এবং আইএনজি, আর পারফেক্ট হইতে আপনার লাগতেছে কি? ভার্বের V3, মানে হচ্ছে এই যে এইটা এই হ্যাভ ভার্ব এবং তারপর লাগতেছে ভার্বের V3। হ্যাভ ভার্ব কোনগুলা? হ্যাভ হ্যাজ। হ্যাভ কখন হয়? ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। হ্যাজ কখন হয়? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। নাথিং এলস। ঠিক না? সো আমরা ফিউচার নিয়ে পাস্ট নিয়ে কোনো কিছু বললাম না, ঠিক আছে? আর পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে কি হতে পারে? পারফেক্ট কন্টিনিউয়াস কি এটাও কিন্তু আছে। এই যে দেখেন, আসেন পারফেক্ট কন্টিনিউয়াস কি এটা দেখে ফেলি একদম সুন্দর মতো। হচ্ছে আমরা এখন পারফেক্ট কন্টিনিউয়াসটা শিখবো। ভাই ওই একই জিনিস ভাই, কিচ্ছু না। এই হ্যাভ ভার্ব থাকবে, তার সাথে একটা শুধু বিন যুক্ত হবে, তার সাথে ভার্বের সাথে আইএনজি হবে। কেন আমার এখানে আইএনজি হইলো, কেন এখানে আমার বিন হইলো, কেন এখানে আমার হ্যাভ ভার্ব হইলো? ভাই এখানে দুইটা জিনিসের মিশ্রণ হয়েছে। বলেন কিসের কিসের মিশ্রণ হয়েছে? এই যেটা মনে হয় সুন্দর করে লিখি নাই তাই বুঝতেছেন না। দুইটা জিনিসের মিশ্রণ হয়েছে। একটা হচ্ছে পারফেক্টের মিশ্রণ হয়েছে, একটা কন্টিনিউয়াসের মিশ্রণ হয়েছে। তার মানে পারফেক্টের যে স্ট্রাকচার এবং কন্টিনিউয়াসের যে স্ট্রাকচার, এই দুইটা তার মানে কি থাকবে? মিক্স থাকবে। দেখেন পারফেক্টের স্ট্রাকচারটা কি এখানে আছে? এইটা হচ্ছে পারফেক্টের স্ট্রাকচার, আর এইটা হচ্ছে কন্টিনিউয়াসের স্ট্রাকচার। দ্যাটস ওয়াই হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। শুধু একটা জিনিস এখানে অ্যাড করতেছে এক্সট্রা, কোনটা? বিনটা। কোনটা? বিনটা। এইটা হচ্ছে পার্থক্য। সো এইভাবে একটু পার্থক্য বুঝে বুঝে পড়লে ভাই জিনিসটা ইজি, ঠিক আছে? সো এত কিছু পড়ার কোনো দরকার নেই, এত কঠিন ভাবে পড়ার দরকার নেই, ঠিক আছে? সো এই জিনিসগুলো মাথায় রাখেন, এই জিনিসগুলো মাথায় রাখলে আপনাদের কঠিন হবে না। এবং আমরা টেন্সের সবার শেষে যখন টেন্সের শেষ করব না, ওই দিন আপনাদেরকে কিন্তু ফুল দেখাই দিব। ইনফ্যাক্ট যেদিন আমার টেন্সের ক্লাস শেষ হবে ওদিন আমি আপনাদেরকে ফুল দেখাই দিব যে কিভাবে সহজ উপায়ে অ্যাট আ গ্লান্স, খুব সহজ ওয়েতে হচ্ছে টেন্সটাকে কিল করা যায়। একদম সহজ উপায়ে টেন্সটাকে পুরা মনে করেন এক নজরে, যে আমরা যেমন আমাদের কি বলে, সরি জাকির নায়ক বলতেছি কেন, আমাদের মিজানুর রহমান আজহারি যেমন একটা নতুন আরবিক বই বের করছে না এক নজরে কুরআন, তেমনি এরকম এক নজরেও কিন্তু টেন্স শেখা যায় ভাইয়া পুরা। ঠিক আছে? আচ্ছা আপনাদের এতটুকু বুঝতে কি কারো কোনো প্রবলেম হয়েছে আজকের ক্লাসে? প্লিজ আমাকে কাইন্ডলি একটু বলবেন যে এতটুকু বুঝতে কারো কোনো প্রবলেম হয়েছে কিনা। না স্যার। কঠিন লাগছে? লাস্ট ক্লাসে একটা ক্লাস নিয়েছিলাম, ওই ক্লাসে হচ্ছে আমাদের কিছু আননোন পিপল হুট করে জয়েন করছে। একদম আমাদের যে ক্লাস নাম্বার 11, বুঝছেন লুৎফর ভাই, আমরা যে 11 নম্বর ক্লাসে যে ক্লাসটা নিয়ে বেসিক শেষ করার আগে ওই ক্লাসে হচ্ছে অনেকে একটু জয়েন করে ফেলছিল। আনফরচুনেটলি আমাদের ম্যানেজার সাহেব একটু ভুল রং গ্রুপে লিংক দিয়ে দিয়েছিল, অনেকেই হচ্ছে ক্লাস করে কিছুই বুঝে নাই যে কি ক্লাস হইলো। তো কথা হচ্ছে আপনাদের শুরু থেকে ক্লাস করতে হবে, বেসিক স্টেপ বাই স্টেপ যেতে হবে। প্লিজ এত হতাশ হওয়ার কিছু নাই, বেসিক যত আপনি স্টেপ বাই স্টেপ যাবেন তত আপনি দেখবেন ইজিলি শিখতে পারবেন। স্টেপ বাই স্টেপ গেলে হচ্ছে আপনি ইজিলি শিখতে পারবেন, স্টেপ বাই স্টেপ না গেলে হচ্ছে কোনো কিছু শেখা যায় না সহজে, ঠিক আছে? তো আই গেস আপনাদের এই জিনিসটা নিয়ে আজকে কেউ কারো কোনো প্রবলেম নেই কন্টিনিউয়াস নিয়ে, ভাইয়া আই হ্যাভ এ কোশ্চেন। ঠিক আছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ শিওর, বলেন ভাইয়া। বলতেছি ভাইয়া আমাদের টেন্সের নেক্সট ক্লাস আবার কবে হবে? হ্যাঁ নেক্সট ক্লাসটা হচ্ছে আমাদের মেবি আমাদের রমজান মাসে আমরা মানে সপ্তাহে 2টা ক্লাস বেশি দিচ্ছি না, হ্যাঁ। তো মেবি আমাদের ক্লাসটা হচ্ছে স্যাটারডে হতে পারে অথবা সানডে হতে পারে, আচ্ছা, এরকম কোনো একটা টাইমে নেক্সট ক্লাস, ঠিক আছে ভাই? আমাদের গ্রুপে জানাই দেওয়া হবে, এটা নিয়ে মন খারাপের কিছু নেই, ওকে ভাইয়া। ঠিক আছে ভাইয়া? তো এটা নিয়ে মন খারাপের কিছু নেই। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখেন, এই জিনিসগুলো নিয়ে কোনো প্রবলেম হলে তো আমি আসি, তাই না? তো এটা নিয়ে কোনো গ্রুপে কোনো কোশ্চেন হলে, কোনো কোশ্চেন যদি আসে সেগুলো একটু জাস্ট আপনারা সুন্দর মতো বুঝে শুনে আসলে করেন, ঠিক আছে? ঠিক আছে? সো যাই হোক
আপনি হচ্ছে একটা জিনিস একটু আজকে লাস্ট একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে আপনাদেরকে শেষ করব ভাইয়া পুরা, ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে শেষ করব, ঠিক আছে? হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ জি স্যার, ভাই বলেন। ছোট্ট একটা জিনিস দিয়ে একটা শেষ করতে চাই। দেখেন, এখানে প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট ইনডিফিনিট একটা বিশাল গ্যাপ থাকে। একটা ছোট্ট ক্লাস যেটা আজকে খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমি মিস করে গেছিলাম, আমার মাথায় একটু আসলো এখন, যেটা আসলে না বললেই না, যেটা হচ্ছে আপনারা পরে দেখা যাবে যে আমার নিজের কাছে খারাপ লাগবে, বিকজ আমি চাই আমি যতটুকু জানি আপনাদেরকে হচ্ছে পুরো জিনিসটা হচ্ছে দিয়ে যাব, মানে আমার যতটুকু জানা আছে, আমার জ্ঞানের পরিসর ততটুকু, ঠিক আছে? এক্সামে আমাদের সব থেকে মজার জিনিস কি জানেন? প্রেজেন্ট পারফেক্টটা মানে কি বলেন তো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই না? আমরা যে জিনিসটার মধ্যে সব থেকে বেশি বলি, এটা একটু ইম্পর্টেন্ট, তো একটু না বলে গেলে না। প্রেজেন্ট পারফেক্ট মানে হচ্ছে এমন একটা জিনিস যে কাজটা শেষ হয়নি পুরোপুরি। কি বললাম বলেন তো? পুরোপুরি শেষ হয়নি। তার মানে আপনার ধরেন আপনি এক্সাম দিছেন, আপনি এক্সাম দিয়ে বের হয়ে গেছেন, তো আপনার কিন্তু সিজিপিএ যে রেজাল্টটা বা জিপিএ যেটা, ওটা কি দিছে? দেয় নাই। সো যখন আপনি আপনার এক্সামটা দিয়ে বের হইলেন, তখন আপনি কি বললেন বলেন তো? আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক। কি বললেন? আই হ্যাভ ফিনিশড মাই এক্সাম, তাই না? এটাই তো বললেন। তাহলে প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে এমন একটা জিনিস যে কাজটা আপনার ফলাফল নাই, মানে রেজাল্ট বাইর হয় নাই, কিন্তু কাজটা শেষ। এই জিনিসটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, এটা মাথায় রাখেন, ঠিক আছে? সো এই জিনিসটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এইটা বলতে চাইছিলাম। এখন আমরা কেন এটা নিয়ে আপনাকে কথা বলতে শোনেন, এক্সামে আমরা সব থেকে ভুল করি কি? আমি আজকে আপনাদের সব থেকে বেশি দেখাচ্ছি আমরা ভুল করি কি, তাই না? এক্সামে আমরা অলওয়েজ পাস্ট ইনডিফিনিট টেন্সের সাথে প্রেজেন্ট পারফেক্টে গোলায় ফেলাই। বলেন তো কি, কোন কোন কার সাথে কাকে গোলাই? প্রেজেন্ট পারফেক্ট এন্ড পাস্ট ইনডি, পাস্ট সিম্পল বলতে পারি, ইনডিফিনিট লেখা তো জটিল লেখার দরকার নেই, পাস্ট সিম্পল, সরি। কেন? উদাহরণ দিব একটা, একটা উদাহরণ দেই, তাহলে বুঝবেন যে ও আচ্ছা, এটার অর্থ এটা, এটার অর্থ ওটা, তাই না? যেমন যদি কোনো কাজের শেষে নি বা নেগেটিভ যুক্ত ব্যাপার স্যাপার থাকে, সেগুলো দিয়ে কিন্তু আমরা পাস্ট ইনডিফিনিট করতে পারি। কি করতে পারি? পাস্ট ইনডিফিনিট। দেখেন একটা উদাহরণ দেই, আই হ্যাভ নট ফিনিশড মাই ওয়ার্ক। আচ্ছা ভাইয়া, এইটার অর্থ আর আই ডিডেন্ট, হোয়াট দ্য হেল, এটা কি হলো? এই দুটার অর্থ কি সেম না? বলেন কেউ, অর্থ কি সেম নাকি ডিফারেন্ট? অর্থ সেম, প্যাটার্ন চেঞ্জ। গুড, অর্থ সেম, কিন্তু টেন্সের কালটা কিন্তু ভিন্ন, তাই না? একটা হচ্ছে আমার পাস্ট সিম্পল, আর একটা হচ্ছে আমার কি, প্রেজেন্ট পারফেক্ট। আমি জাস্ট এই জিনিসটা আপনাদেরকে বুঝাতে চাইছি, এই জিনিসটাই, নাথিং এলস ভাইয়া, জাস্ট কিচ্ছু না, জাস্ট এতটুকুই আপনাদেরকে বুঝাতে চাইছি যে আমাদের এই যে জিনিসটা, আই হ্যাভ নট ফিনিশড মাই ওয়ার্ক, আই ডিডন্ট ফিনিশ মাই ওয়ার্ক, এই দুটার অর্থই কিন্তু সেম ভাই, কোনো পার্থক্য নাই, ঠিক আছে? সিমিলারলি এই জিনিসটা যেমন আমরা সব থেকে একটু গোলায় ফেলাই, যেমন কি বললাম, প্রেজেন্ট পারফেক্টের সাথে পাস্ট সিম্পলের একটা বড় গোজামিল আমরা দেখতে পাই, ঠিক আছে? সো এই জিনিসটা আমরা একটু বিরত থাকবো, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে আমরা একটু বিরত থাকবো, বা এই জিনিসটা আমরা বুঝে বুঝে করবো, মানে কোনোটাই ভুল না, প্রতিটাই রাইট। আপনি আপনার ওই কালটাকে জাস্ট রিপ্রেজেন্ট করতে পারাটাই হচ্ছে বড় জিনিস। সো আপনি আই হ্যাভ নট ফিনিশড মাই ওয়ার্ক বলেন, আই ডিডন্ট ফিনিশ মাই ওয়ার্ক বলেন, দুটোই হচ্ছে একটা কালকেই নির্দেশ করে। সো এইটা একটু ট্রিকি, এটা একটু ডিফারেন্ট, তাই না? ঠিক আছে? সো এইটা যেমন আপনাকে মাথায় রাখতে হবে, সিমিলারলি আপনাকে এটাও মাথায় রাখতে হবে ভাইয়া। একটা কথা মাথায় রাখেন, জাস্ট, নাও, অলরেডি, এভার, লিখে দিচ্ছি, লিখে রাখেন। কোথায় লিখবো? কোথায় লেখা যায়? ফাঁকা জায়গাটা খুঁজতেছি। আচ্ছা, এইখানে লিখে দিই নাকি? কি কি বললাম বলেন তো? বললাম জাস্ট, নাও, অলওয়েজ, এভার, লিখে রাখেন সবাই একটু, হ্যাঁ? জাস্ট, নাও,
অলওয়েজ, এভার, ঠিক আছে? কি বল দেখেন, জাস্ট নাও, অলওয়েজ, এভার, জানি কি কি ছিল, আর জানি কি কি ছিল, জাস্ট নাও, অলওয়েজ, এভার, নেভার, সো ফার, এগুলো আর কি। নেভার, সো ফার, এই কি লিখলাম দেখেন, জাস্ট নাও, অলওয়েজ, এভার, নেভার, সো ফার, এই প্রত্যেকটা টেন্স, মানে এই প্রত্যেকটা জিনিসের পর অলওয়েজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কি হয় বললাম? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। অলরেডি হলে হবে না? অলরেডি হয় অলরেডি। কেন, একটা উদাহরণ বলি, বলেন হি হ্যাজ জাস্ট কাম ব্যাক হিয়ার। কি বললাম? হি হ্যাজ জাস্ট কাম ব্যাক। সো দেখেন, হি হ্যাজ জাস্ট বলছি। সো এই যে হি হ্যাজ জাস্ট কাম ব্যাক বললাম, কেন বললাম? একটা উদাহরণটা আমি উপরের দিকে দিয়ে দিচ্ছি। দেখেন কি বললাম? হি হ্যাজ, আচ্ছা এখানে হ্যাজ কেন বললাম বলেন তো? বিকজ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি হ্যাজ জাস্ট কাম ব্যাক। দেখছেন, যখন আমি জাস্ট ইউজ করছি তখন হ্যাজ আর কাম ইউজ করছি, দ্যাটস হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট হয়েছে, ঠিক না? যেমন আমি আরেকটা উদাহরণ দিই, হি হ্যাজ নেভার গন টু ঢাকা। ঠিক আছে, দেখছেন এই যে নেভার, নেভার ইউজ করছি, দেখেন এটা ভার্বের V3 দিছি, এটা হচ্ছে হ্যাজ ইউজ করছি। সো এটা অল আর পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। সো এটাও আপনাদের জানতে হবে যে এই যে জাস্ট, নাও, অলওয়েজ, সো আমরা যখন রাইটিং পার্টে গিয়ে জাস্ট, রাইট নাও, অলওয়েজ, কিংবা আমরা স্পিকিং এ যখন বলবো বা রাইটিং এ যখন লিখবো, আমরা যেন এই ভুলগুলো না করি। এটা কিন্তু অলওয়েজ আমাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। নেভার যদি কোনো বলেন, সো ফার, এই টাইপের কোনো বাক্য সক্য যদি করেন তাহলে আপনাকে এটা বলতে হবে। ইয়েস, ইভেন তো অলরেডি, ওই যে বলে না, অলরেডি আই হ্যাভ ডান মাই ওয়ার্ক, এই যে অলরেডি আই হ্যাভ ডান, বিকজ অলরেডিটাও হচ্ছে আমাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেয়। তো বুঝছেন, এই ছোটখাটো ভুলগুলো আমরা আসলে টেন্সে করে থাকি, এবং টেন্সের আজকের এইটুকু দিয়েই আমি আমার হোল টেন্সের ক্লাসটাকে শেষ করলাম। এখন ভাই আপনারা বলেন, খুব কঠিন লাগলো কারো? সব ক্লিয়ারলি বোঝা গেছে উৎপল ভাই? বোঝা গেছে ভাই। ঠিক আছে উৎপল ভাই, বোঝার আচ্ছা থ্যাংক থেকে ইউ। বড় ব্যাপার হলো আমার কাছে যেটা ভালো লাগছে, মিস্টেক গুলো আর কি ফাইন্ড আউট করছেন, এটা আর কি ইম্পর্টেন্ট। হ্যাঁ ভাই, মানে এগুলো তো অবভিয়াসলি। পুরান জিনিসই, মানে এগুলো তো ছোটকাল থেকেই পড়তেছি আমরা, কিন্তু মিস্টেকটা আসলে আমরা যদি জানতাম তাহলে তো করতাম না, বাট এটা ধরা হচ্ছে, এটা ভালো। জি ভাইয়া, এটাই মিস্টেকটাই আমার বেসিক্যালি বলার কথা। রাইটিং পার্টে যে আমরা রাইটিং টাস্ক 1 এ যে ভুলগুলো করি, হ্যাঁ, সিঙ্গুলার থাকলে যে আমরা প্লুরাল করে লিখতে হবে, এটা আমাকে কিন্তু মাথায় রাখি না। আমরা প্যারাফ্রেজ করি, নিজেদের মতো প্যারাফ্রেজ করি, তখনই আমাদের ব্যান্ড স্কোর ডাউন হয়ে যায়। ঠিক আছে, তারপরে ভাইয়া মনে করেন এটা তো আমাদের বেসিক লুৎফর ভাই, বুঝছেন? বেসিক প্লাস আইএলটিএস, তো একদম কোর বেসিক থেকে আমি শিখাই, যেন কারো কোনো কোশ্চেন ইন ফিউচার না থাকে যে না ঠিক আছে সাব্বির ভাই হচ্ছে শিখায় না জিনিসটা, হ্যাঁ। এটা যেন কোনো রকম ডাউট না থাকে, যেন সবাই যেন একদম পিওর বেসিক থেকে স্টার্ট করতে পারে। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ এত মতো ক্লাস করার জন্য। আজকে যারা টেন্স মিস করছে তারা এই কাজ করছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, ইনশাআল্লাহ আমাদের দেখা হবে নেক্সট ক্লাসে ফার্স্ট টেন্স নিয়ে। ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ।